নমস্কার। ভালো থাকার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাকে হয়তো অনেকেই চেনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারণ শ্রেয়া সেনগুপ্তাচারিয়া নামে আমি একটু পরিচিতি পেয়েছি। তাও আবার ভূতের গল্প আর মূলত অলৌকিক যেকোনো দৈবিক গল্প বলার জন্য। কিন্তু আজকে আমরা কিন্তু ভালো থাকার গল্পে কোনো অলৌকিক গল্প শুনবো না। আমরা বাস্তব জীবনের কথা শুনবো। আর আমার সাথে এই মুহূর্তে যে দিদি আছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক যেহেতু এটা তার একদম ব্যক্তিগত জীবনের কাহিনী। তো আমরা পিতামাতা বলতে বা অভিভাবক বলতে তো মূলত মানে তাদেরকে আমরা ভগবান ছাড়া কিছু ভাবতেই পারি না। কিন্তু অনেক মানুষ এমন রয়েছেন যাদের জীবনটা কিন্তু এতটা সহজ নয় এবং কতটা নিষ্ঠুরভাবে সন্তানকেও পিতামাতা ব্যবহার করতে পারে এরকম এক্সাম্পল আমি সত্যি কথা বলতে আগে কখনো এরকম কারোর সাথে ডাইরেক্ট কথা বলে ফেস করিনি। শুনেছি আমাদের সোসাইটিতে তো নানান রকম ঘটে, সেগুলো শুনেছি। কিন্তু আজকে দিদির মুখ থেকে আমরা তার সমস্ত কথা শুনবো। আচ্ছা দিদি, কেমন আছো তুমি প্রথমে বলো। হ্যাঁ, এখন ভালো আছি। কিন্তু আমার আগের লাইফটা মানে ছোটবেলার লাইফটা খুবই টাফ গেছে, প্রচণ্ড টাফ গেছে। তো তোমার যখন এই চ্যানেলটা ইন্ট্রোডিউস হলো, আগে তোমার দুটো চ্যানেলেই আমি সাবস্ক্রাইবার। আসলে স্ক্রল করতে করতে আমি তোমার চ্যানেল দেখেছিলাম। আমি মানে তোমার মানে দুটোতেই অন্ধভক্ত। আমি খুব ভালো লাগে আমার দুটো চ্যানেল। থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ। সুতরাং তারপর যখনই এই চ্যানেলটা তুমি ইন্ট্রোডিউস করালে আমার সামনে, তো আমি একটা স্কোপ পেয়েছি যে আমার নিজেকে তুলে ধরার। কারণ আমি সবাইকে জানাতে চাই যে মা বাবা সম্বন্ধে মানে সবার তো খুব ভালো ধারণা হয়। আমিও দেখেছি, আমিও নিজে একটা মা। তো আমি জানি যে মা বাবা সম্বন্ধে সবারই কত ধারণা। তুমিও তোমার বাচ্চাদের হ্যাঁ, কত রকমের, নিশ্চয়ই কত নিশ্চয়ই। ভালোবাসা, কত কত কিছু তোমার। ইভেন তোমার দিদার সম্বন্ধেও তোমার কত কিছু আছে। কিন্তু আমার লাইফে এমন কিছু ঘটনা আছে যে মানে মা বাবা বলতে আমি কোনো ভালোবাসাটাই তাদের কাছ থেকে পাইনি। সেই না, ঘটনাটাই এটা এখন খুব অদ্ভুত। তোমাদেরকে। আমি যখন তোমার সাথে হ্যাঁ, প্রথম কথা হ্যাঁ, বলতাম আমার হুম, এটা শুনেই অবাক লাগলো যে একটা মানুষের এত তিক্ত অভিজ্ঞতা হুম, পিতামাতাকে নিয়ে কি করে হতে পারে। তো একদমই। আজকে একদম তুমি প্রথম থেকেই তোমার মন খুলে কথা বলো। ভালো লাগার গল্পে কিন্তু আমরা একটা এমন প্ল্যাটফর্ম ক্রিয়েট করব বা করতে চাইছি আমি, যেখানে এত মানুষ যারা সত্যি ভীষণ ফ্রাস্ট্রেটেড বা আমরা সবসময় আমাদের মনে হয় না যে আমরা হয়তো ভীষণ কষ্টে আছি, কিন্তু দেখবে যত আমরা মানুষের কথা জানবো উপলব্ধি করব তত একদম, কিন্তু এটা রিয়েলাইজ করব যে সত্যি কথা বলতে আমাদের থেকেও কত মানুষ কত বেশি সাফারার। তো আজকে একদম। সেগুলো নিয়ে কথা হোক। তুমি প্রাণ খুলে তোমার মতন হুম, করে কথা বলতে পারো। এখানে তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, তোমার পরিচয় সম্পূর্ণ হ্যাঁ, গোপনীয়াতে। কিন্তু অনেকেই তোমার কথা শুনতে পারবে, তাই নিজেকে হ্যাঁ, দরকার হলে কাঁদতে কাঁদতে পারো। সবকিছু তোমার জন্য হুম, একটা হুম, ফ্রি স্পেস রয়েছে। তুমি তোমার প্রাণ খুলে তোমার ছোট্টবেলা থেকে কথা বলতে হ্যাঁ। বলো, শুরু তো করো। আমি আমার আমার আমি বলতেই পারতাম, এখানে অনেকেই বলবে যে তুমি তোমাকে নামটা কেন হাইড করছো, হুম, অনেকেই বলতেই পারে। হুম। কারণ এখানে আমি নাম হাইড করছি, কারণ এখানে অনেকেই জড়িত আছে। তো সুতরাং আমি এতটা বয়সে এসে আমি চাই না যে তাদেরকে আবার নতুন করে তাদেরকে সবকিছু ঠিক। মানে মনে তোমার করানো দেখো বা কিছু বাবা-মার বলানো। নামেও তুমি যদি একটা কোনো হ্যাঁ, অফেন্সিভ হ্যাঁ, কিছু বলছো, একদমই, বাট একদমই। আল্টিমেটলি আমি তারা তাদেরকে তোমার আর চাই জন্মদাতা না, তো, কারণ তো হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, তাদেরকে আমরা চাই না, কারণ ঠিক, ঠিক। আমার একটা থেকে যায়। কারণ তারা তো আমাকে অ্যাটলিস্ট তারা তো আমাকে এই পৃথিবীতে এনেছে। হ্যাঁ, তার জন্য ঠিক। আমি আর নামটা তাদেরকে নাম তুলতে নিশ্চয়ই। চাই না বা হুম, নামটা হাইড করছি, ঠিক আছে। হুম, হুম, হুম। তো আমি একদম, আমার গল্পটা স্টার্ট করছি। একদম। তো আমি একটা খুব মানে আমার যখন বাবা সেভেনে পড়ে, হুম, তখন আমার বাবার তরফের মানে আমার বাবার বাবা মারা যায়। তো আচ্ছা। আমার বাবারা ছিল ৪ ভাই হুম, হুম, আর ৫ বোন। তো হুম, আমার বাবা সবথেকে বড় যে ভাই মানে হুম, বড় বৌদি বাবাকে ওই 7 থেকেই বাবাকে মানে যেহেতু বাবা মারা গেছিল, বাবার বাবা মারা গেছিল, তো বড় দাদা বৌদি বাবাকে দেখাশোনা করতো। তো তাকে নিয়ে মানে সেরকম ভাবেই 7 থেকে একটা 7 এর বাবা মারা যাওয়া, মা ছিল, বাবার মা ছিল, কিন্তু তাকে দেখাশোনা, তাকে সেরকম ভাবে চলা মানে তাকে দেখতো। হুম, তো হুম। তাকে বিয়ে দেওয়ার আগে আমার ঠাকুমাও মারা গেছিল। আচ্ছা, যার মানে তো হচ্ছে তোমার যিনি সম্পর্কের জেঠিমা হচ্ছেন, তাই তো? হ্যাঁ, বড় আমার জেঠিমা, জেঠিমা, হ্যাঁ, তিনি বড় হচ্ছেন জেঠিমা। তোমার বাবার মাতৃসম। হ্যাঁ, বুঝলাম। মাতৃসম। হুম, তো বেশ। তখন আমার ঠাকুমাও মারা গেছে যখন হুম, বাবার বিয়ে হয়েছে।
হুম তো বাবার বিয়ে হওয়ার 5 বছর পর মানে মানে অনেক বাচ্চা মানে অনেক মানে করার পর আমি হয়েছি, মানে তখনকার দিনে 5 বছর মানে অনেকটা টাইম। হুম তো 5 বছর পর আমি হয়েছি 1987। হুম ঠিক আছে। হুম। তো তারপর তুমি প্রথম সন্তান, তাই তো তোমার আমি মা প্রথম বাবার? সন্তান, হ্যাঁ আমি বড়। তো হুম আমি হয়েছি, আমি হওয়ার আমি যখন হয়েছি, আমি একটা মানে আমি প্রত্যন্ত একটা গ্রামে হয়েছি, গ্রামে মানে মহকুমা হাসপাতালে হয়েছিলাম, কিন্তু আমার জন্ম হচ্ছে গ্রামে, একটা প্রত্যন্ত গ্রামে। আচ্ছা। তো গ্রামে হয়েছি। তো গ্রামে হওয়ার পর সেখানে যখন আমি হলাম, তো বাবা মা বাবা মা তখন কিন্তু আর ওই যে যে দাদা বৌদি থাকে, সেই দাদা বৌদির কিন্তু কোনো বাচ্চা কাচ্চা তখনো পর্যন্ত হয়নি। তো তখনো পর্যন্ত তার আশাও নেই। ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা। দাদা বৌদির কোনো বাচ্চা কাচ্চা ছিল না। সুতরাং বাচ্চা কাচ্চা না হওয়ার জন্যে তারা একটা যখন আমার 21 দিনের বাবা মার কাছে যখন আমি 21 দিনের বাচ্চা, তখন আমার দুটো বাড়ি ছিল, বাবা মায়ের বাড়ি আর দাদা বৌদির বাড়ি, রাস্তার এদিকে আর ওদিকে, একটা হুম ছোট্ট হুম গলির এদিক ওদিক, হুম হুম মানে এপার ওপার বাড়িটা। হুম তো হুম। দাদা বৌদিকে ওই আমাকে দাদা বৌদি বলতে 21 দিন, তোমার বাবা দাদা বৌদি তোমার কিন্তু জেঠু জেঠিমা। হ্যাঁ বেশ। জেঠু জেঠিমা। হ্যাঁ, তাহলে তুমি তো জেঠিমায় সম্বোধন করো, তাহলে হ্যাঁ দর্শকদের মানে হ্যাঁ যারা ভিউয়ার্স হ্যাঁ আছেন তাদের হ্যাঁ শুনতে হ্যাঁ। তো জেঠু সুবিধা হবে। জেঠিমাকে হুম আমাকে দিয়ে দিল। ঠিক হুম আছে। হুম একুশ হুম দিনের বাচ্চা, হুম একুশ হুম দিনের বাচ্চা। তো তখন তো ওই ওই গ্রামে, তখন তো একটা ছোট গ্রাম, সেই হুম গ্রামে কিন্তু আমার বাবা মা খুব বড় হয়ে গেল। ঠিক আছে। যেহেতু 21 দিনের প্রথম বাচ্চা তারা দিয়ে দিল জেঠু জেঠিমাকে, বললো ওরে বাবা, অত 5 বছর পর বাচ্চা হওয়ার পর 21 দিনের একটা বাচ্চা দিয়ে দিল, কি করে এত এত মহৎ একটু কাজ মহান করলো, ব্যাপার। আচ্ছা, মহৎ তোমার কাজ জেঠু করে দিল। জেঠিমার কি তোমাদের কি প্রচুর মানে জমি জমা সম্পত্তি টম্পত্তির ব্যাপার হ্যাঁ কিছু বলছি, আছে? এবার বলি। হুম। আমার দাদু জমিদার ছিল। ঠিক আছে। আচ্ছা। হুম আমার দাদু জমিদার ছিল। এবার আমার বাবারা তো পিসিদের তখন একদম ওয়েল সেটেলড হয়ে গেছে, পিসিরা সব ভালো ভালো বিয়ে হয়ে হুম গেছে, হুম পিসিদের বিয়ে টিয়ে হয়ে গেছে, বাবারও বিয়ে, সবার বিয়ে হয়ে গেছে। তো চার চার ভাই মধ্যে 3 ভাই গভর্নমেন্ট সার্ভিস করে, একজন রেল, হুম একজন এগ্রিকালচার, আর বাবার যে মানে জেঠু, আমার যে জেঠু আমাকে হুম হুম নিয়েছিল, হুম। সে স্কুলের টিচার ছিল, একটা হাই স্কুলের 12 এর টিচার ছিল। ঠিক আছে। আচ্ছা। হুম শুধুমাত্র আমার বাবাই কিছু করতো না, কিন্তু বিশাল একটা বড় জমি জায়গা পেয়েছিল। হুম কিন্তু ওই 4 ভাই জমি জায়গা, ভালো জমি জায়গা পেয়েছিল। ঠিক আছে। হুম তার মধ্যে সবাই পেয়েছিল, কিন্তু তাদের মধ্যে তারা এক্সট্রা ছিল চাকরি, হুম গভর্নমেন্ট সার্ভিস ছিল, হুম কিন্তু হুম বাবার কিছু চাকরি টাকরি ছিল না। হুম ঠিক আছে। তো সুতরাং বাবা আমাকে দিয়ে দিল। তো 21 দিনের বাচ্চা আমাকে ওই আমার জেঠু জেঠিমা নিয়ে নিল, হুম। কিন্তু আমার জেঠু থাকতো অন্য জায়গায়। আচ্ছা। জেঠু অন্য জায়গায় টিচারি করতো, অন্য হুম জায়গায় থাকতো। হুম 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 সুতরাং জেঠিমার কাছে আমি মানুষ হতে লাগলাম ছোটবেলা থেকে। হুম ঠিক আছে। হুম এদিকে বাবা মা থাকতে লাগলো। হুম। বাবা মা থাকতে থাকতে আমার 1.5 বছরের মধ্যেই মা আবার কনসিভ করে মায়ের আবার আবার মেয়ে হলো। সেকেন্ড ঠিক বেবি আছে। হলো, ওকে। হুম। হুম হুম যখনই সেকেন্ড বেবি হলো, আর তারপর কিন্তু বাবা মা মানে আমার আমার তো তখন আমি ছোট, তখন কিন্তু যখন তো বাবার মায়ের ব্রেস্ট মিল্ক আসার কথা, তখন কিন্তু মা আমাকে খুবই কম, মানে মায়ের স্বার্থ রক্ষার্থে মা আমাকে ব্রেস্ট মিল্ক খাওয়াতো, যেহেতু তার মিল্ক জমে যেত বুকের মধ্যে বলে এক্সেস খাওয়াতো। হয়ে যেত, পেইনফুল হয়ে হ্যাঁ যেত হ্যাঁ। ব্যাপারটা, তখন কিন্তু আর কি হ্যাঁ, যেটুকু না দিলে কিন্তু নয়। যেটুকু হুম না দিলে নয়, কিন্তু আমি তখনই শাক করতাম, আর বাদ বাকি আমাকে কিন্তু তখন আমুল স্প্রে বেরিয়েছিল, ওই হুম। আমুল স্প্রে আমাকে খাওয়াতো। ওই জেঠিমা খাইয়ে ব্রেস্ট, দিতেন। হ্যাঁ ব্রেস্ট রাত্রে মিল্ক। কার কাছে থাকতে? জেঠিমার কাছেই থাকতে? রাত্রে তার কাছে, মানে আমাকে আর নিত না, আর কিছু করেনি আমার মা, আমাকে আর কিছুই করেনি আমার মা। ঠিক আছে। এরকম মানে করে এমনি আমি আস্তে তোমার আস্তে, ডেইলি একটা ছোট বাচ্চা যে নাওয়ানো খাওয়ানো সমস্ত কিছুর কিচ্ছু না, দায়িত্ব কিচ্ছু না, সবটাই তার মানে কিচ্ছু জেঠিমা করেনি, করেছেন। কিচ্ছু করেনি, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু করেনি আমাকে, আমার মা কিচ্ছু করেনি আমাকে, আমার জেঠিমাই সব কিছু করেছে। ঠিক আছে। আচ্ছা। এবার জেঠিমা করেছে সবকিছু, কিন্তু জেঠিমা করার পরও আমার যখন ছোটবেলায় আমার বোন, তারপর আমার আবার আবার একটা ছোট বোন হলো। হুম হুম। আমার মেজো বোনের পর আবার একটা ছোট বোন হলো। মা, আচ্ছা, মানে তোমার এমনি তুমি হওয়ার পরে আরো তোমার পরপর দুটো বোন হয়েছে খুব অল্প হুম দিনের হুম হুম ডিউরেশনে। অল্প আচ্ছা। দিনের ডিউরেশনে দুটো বোন হলো পরপর। হুম হুম তখন মা ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, তখন আমার দিকে একবারেই কোনো কিছু, কোনো ব্যাপার নেই। ঠিক আছে।
তখন আমার ছোটবেলায় যখন ইউজুয়ালি আমার মানুষের বড় মেয়ের প্রতি বা প্রথম সন্তানের ওপর কনসার্নটাই একটা বেশি থাকে। হ্যাঁ তো এটা খুব অদ্ভুত একটা বিহেভিয়ার আমি নোটিস একদম করছি, বিহেভিয়ার তো যেটা কখনো ছোটবেলায় হয় না ইউজুয়ালি। তারপর ছোটবেলায় যখন আমার আস্তে আস্তে জ্ঞান হলো, আস্তে আস্তে যখন জ্ঞান হতে লাগলো, যখন আমি 5, 6, 7, 8 এরকম যখন বয়স আস্তে আস্তে বয়স হতে লাগলো, তখন বাবা মার ভালোবাসা জ্ঞান তো আমি সত্যি কথা জ্ঞান তো আমি কোনোদিন আমার মায়ের হাতে খাওয়া বা মা বাবার কোলে চাপা আমি কোনোদিন আমি মানে কোনোদিন করিনি, কোনোদিন আমার হয়নি। আমি এখনো পর্যন্ত আমি জ্ঞান কোনোদিন হয়নি আমার। তো সেটা আমার হয়েছে। তারপর আমি আমার ছোটবেলা থেকে না আমি আসলে আরো বেশি যেটা কষ্টের সেটা আমার মনে হয় যে তোমার তো নিজেরটা তুমি পাচ্ছ না, কিন্তু তোমার চোখের সামনে তুমি যেহেতু হ্যাঁ বললে যে এটা চোখের সামনাসামনিই সামনে বাড়ি, একদম তোমাদের সামনাসামনি। উল্টো দিকেই তো বললে যে হ্যাঁ বাবার হ্যাঁ বাড়িটা হ্যাঁ ছিল, হ্যাঁ জেঠুর বাড়ি। রাস্তায় তাহলে ছোট গলি তুমি এদিকে কিন্তু ওদিকে মানে দেখতে দেখছি। যে হ্যাঁ ছোট বোন দেখতে পাচ্ছি। দুটোকে তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ আদর হ্যাঁ আহ্লাদ হ্যাঁ সবটাই দিচ্ছে, সব কিন্তু তুমি দিচ্ছে। সবকিছু না থেকেই না ডেপ্রাইভ। হ্যাঁ ডিপ্রাইভ। তো খুব হলো অদ্ভুত। সেটাও হুম হলো। তারপর আমাদের তখন না তখন আমি যখন বলছি আমি 93, 94 এর কথা বলছি, তখন এই পোলট্রি ব্যাপারটা ওঠেনি গ্রামের দিকে, বুঝাছো তো? তখন আচ্ছা। ওই হাঁস কাটা, মাটন এসব, ঠিক আছে? তো বাড়িতে বেশিরভাগই ওই মাটন হলে তো গ্রামের দিকে তোমার লোককে জিজ্ঞাসা করে বলতে হতো যে আমি নেবো তারপরে কাটতো। আর না হলে হাঁস, হ্যাঁ বেশিরভাগই না হলে দেশি মুরগি এসব করতো। তো হাঁসটাই বেশি হতো। তো বাড়িতে যখন হাঁস কাটা হতো আমার যখন ইয়ে হয়েছে জ্ঞান হয়েছে, তখন আমি না মাংস খেতে খুব ভালোবাসতাম। তখন আমার মামার বাড়িও ছিল আমার বাড়ির থেকে, মানে আমাদের ওই 2 বাড়ির থেকে 5 মিনিটের দূরত্ব আচ্ছা। হাঁটা পথে। তো আমার মা বাবা না রাত্রেবেলায় মাংস করতো, দরজা বন্ধ করে দিত। দরজা বন্ধ করে ওরা মামার বাড়িতে নিমন্ত্রণ করতো, আমার 2 বোনকে নিয়ে ওরা খাওয়া দাওয়া করতো। আর আমি এই বাড়িতে জেঠিমাকে নিয়ে থাকতাম, জেঠিমা আমার সঙ্গে থাকতো। আমি বুঝতে পারতাম না ওদের বাড়িতে মাংস হচ্ছে। আমি না বাটি নিয়ে গিয়ে ওদের বাড়িতে গিয়ে দরজা খটখট করতাম, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, কিন্তু ওরা দরজা খুলতোই না। আর জেঠিমা আমাকে নিয়ে চলে আসতো। এরকমও তুমি হয়েছে। মাংসের জন্য দরজা নক করে তোমার বাবা হ্যাঁ মা তোমাকে মানে মাংসটাও দিত এরকম না? এরকমও হয়েছে শ্রেয়া, এরকমও হয়েছে, এরকমও হয়েছে। It's okay, তারপর it's okay. তারপর পুজোর সময় জেঠিমা জামা কাপড় আমাকে দিত, কিন্তু জেঠু না সবার জন্যই জামা কাপড় কিনতো, সব মেয়েদের জন্য, মানে ছেলে মেয়েদের জন্য, আর ভাইয়ের ছেলে মেয়েদের জন্যও জামা কাপড় কিনতো। আর জেঠিমা এক্সট্রা আমার জন্যও কিনতো। হ্যাঁ, যেহেতু তুমি কিন্তু ওনার কাছে হ্যাঁ থাকবে হ্যাঁ তোমার জন্য কিছু তো লাগবেই। কিন্তু বাবা না আমার ছোট পিসি না কলকাতাতে সেটেল ডাউন হয়েছে, ঠিক আছে? তো কলকাতাতে যেহেতু বাবা ছোট পিসির কাছে গিয়ে না ওদের নিজেদের জামা কাপড় কিনে নিয়ে আসতো। আমি না দেখতাম যে বাবা ওদের জন্য 4 জনের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসছে, আমার জন্য তো কই জামা কাপড় আমার বাবা তো কিনে নিয়ে আসেনি, আমার বাবা মানে তো নিয়ে তোমাকে আসেনি। পুজোতে একটা জামাও দিত না? না না শ্রেয়া, কোনোদিন দেয়নি? কোনোদিন দেয়নি, এটা কোনোদিন ভারী দেয়নি, অদ্ভুত, মানে পেরেন্টিং এর কোনোদিন অনেক দেয়নি, রকমের ফর্ম দেখেছি কোনোদিন আমি। দেয়নি, মানে হয়তো কোনোদিন এটা দেয়নি। ধরে নিতে পারি যে মানে নিজের স্বার্থে হয়তো হ্যাঁ জমি জমা সম্পত্তির একটা উত্তরাধিকারী তৈরি করার জন্য মেবি তোমাকে ওনাদের কাছে পাঠিয়েছেন, হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু কোনোদিন দেয়নি। এতটা মানে না বিদ্রুপপূর্ণ কি জন্য? এতটা এটা তো তারপর ভীষণ এটা একটা তারপর নিষ্ঠুরতা। তারপর কি? তারপর কি নিষ্ঠুর, তারপরে শোনো, মানে আমি আজ এত 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 ইয়ে করে আমি আজকে মানে নিজেকে সরিয়ে নিয়েছি আমার কেন অবাক জানো? লাগছে, হ্যাঁ। তারপরে আমার একদিন না আমার মানে আমি যখন এই 7, 8 পড়ি তখন আমার না হাম হলো একবার, হ্যাঁ হাম হলো। তো ওই তোমার গ্রামে তো কুয়াক ডাক্তার বেশি ধরো, হ্যাঁ। তো আমাদের ওখান থেকে আমাদের মহকুমা ওখানে ডাক্তারের কাছে কুয়া ডাক্তার বললো যে ওর হামটা খুব বেশি হয়েছে, তো তো আপনাকে না একটু ডাক্তার বাবা ইয়েতে বাইরে যেতে হবে, মহকুমার ইয়েতে যেতে হবে, আচ্ছা, শহরে বুঝতে যেতে পেরেছি, হবে। মানে গ্রামের হ্যাঁ ডাক্তার শহরে হবে না, যেতে হবে, তোমাকে হ্যাঁ টাউনশিপে শহরে যেতে যেতে হবে। হবে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো আমার জেঠু নেই, জেঠু তো উইকেন্ডে আসতো, শনি উইকেন্ডে রবিবার আসতো। আসতো, শনিবার বিকেলে আসতো, রবিবার থাকতে সোমবারে সকালে চলে যেত। তো জেঠিমা তো একা তো বললো যে ঠিক আছে দেখছি। তো বাবা সামনে বাবাকে বললো, বাবা বললো আমি কিছু করতে পারবো না, দেখো কি করবে।
তো তারপরে আমার ছোট মামা, ওখানে যেহেতু বাড়ি, আমার ছোট মামা তখন কিছু করতো না, ছোট মামাকে আমার জেঠি বলল যে ঠিক আছে, তোকে তুই চল, তোর গোটা দিনের তোকে খাওয়া দাওয়া দেবো, আর তোকে আমি পয়সা দেবো যাওয়ার জন্য, তুই আমার সঙ্গে চল, কারণ এত অসুস্থ মেয়েকে আমি নিয়ে যাচ্ছি তো ডাক্তার দেখাতে, তো চল, আমি পয়সা দেবো, পয়সা দেবো, তুই আমার সঙ্গে চল, ওকে ব্লাড টেস্ট করতে হবে, ওর হাম হয়েছে এত, তুই চল। তো ছোট মামাকে পয়সা দেওয়ার পর ছোট মামা আমার সঙ্গে গিয়ে না ওই গোটা দিনের হ্যাপা একটা করে তারপর বাড়ি এসেছিলাম আমরা। মানে বাবার তোমার জন্য। বাবা মা তোমার এরকম মরণাপন্ন হ্যাঁ অবস্থাতেও তোমাকে নিয়ে কখনো না, এই হসপিটালেও যে যাননি? এইটা আমার একদম মানে মনে আছে, এটা আমি একদম নোট করে রেখেছিলাম, এটা আমি বলবো বলে। মানে ওরা কি প্রথম বেবিটা কেন নিয়েছিল, মানে বিজনেসের জন্য হ্যাঁ, তোমাকে ব্যবহার হ্যাঁ, করার হ্যাঁ, জন্যই, যে কি বিজনেসের করে জন্য, জেঠুর হ্যাঁ, ভাগের বিজনেস, সম্পত্তিটাকে হ্যাঁ, হাতানো হ্যাঁ, যায়, হ্যাঁ, এইরকম একটা কিছু বিজনেস প্ল্যানিং করেই কি তোমাকে হ্যাঁ, ভূমিষ্ঠ প্ল্যানিং, করা? হ্যাঁ, তার জন্যই করা, মানে মারাত্মক। একদম মানে ও মানে দিয়ে দেবো তো 21 দিনে দিয়েই দেবো, আর ওর পিছু টান কিছু রাখবো না না, সে ঠিক আছে, এরকম এটা ভাবেই অনেকেরই নিয়েছিল। হয়তো জানো, মানে সফট কর্নার থেকে, যে ঠিক আছে ওনারা তো অনেকদিন ধরে বেবি না, নেই, সফট ওনাদের কর্নার দিল না, ওরা আলাদা কথা, সেটার অ্যাঙ্গেলটা অন্য হতে পারে, না কিন্তু দিয়ে তাতে দেবো বাবা মানে মা কি, তো ওরা নিষ্ঠুর দিয়ে হবে দেবো না মানে তো। একদম দিয়েই দেবো, যে দিয়েই ওর দেবো। পিছু টান কিছু রাখবো না, ওর আর কিছু নেই, আমার কাছে আর কিছু নেই, এমন ভাবেই দিয়ে দিয়েছিল। আচ্ছা চলো তারপর আগে শুনি, হ্যাঁ। হ্যাঁ, তারপর এবার ওটা হলো, তারপর এবার মা বাবার একটু পাটটা যাক, তারপর আমি এই দিকটা বলি। এবার জেঠিমার তরফের একটু বলি। হুম জেঠিমার তরফের হচ্ছে, জেঠিমা আমাকে খুব ভালোবাসতো, জেঠিমা খুবই সবকিছু আমাকে খুব ভালোবেসেছে, খুব করেছে, কিন্তু জেঠিমার যেহেতু সত্যি কথা বলতে কি, জেঠিমা দেখো, জেঠিমার কোনো ব্লাড রিলেশন তো নাই। এবার জেঠিমার কি, জেঠিমা নিজের জেঠিমার কাছে প্রচুর টাকা ছিল, ঠিক আছে, এবার জেঠিমার টাকা ছিল, জেঠিমার সবকিছু ছিল, এবার জেঠিমার নিজের নিজের লাইফটাও তো জেঠিমাকে এন্টারটেইন করতে হবে না। এবার জেঠিমা কি করতো, আমার মাঝে মধ্যে যখন শরীর খারাপ হতো, এবার আমার বংশগত না মাইগ্রেন আছে, হ্যাঁ, আমার ঠাকুমারও ছিল, আমার বাবারও এটা আছে, আমার পিসিদেরও আছে, ইভেন আমার পিসি মেয়েদেরও আছে। তো মাথা ব্যথা আমার মাঝে মধ্যেই খুব মাথা ব্যথা করে। এবার জেঠিমা না এই মাথা ব্যথাটাও নিতে পারে না, আমার শরীর খারাপ হলে না জেঠিমা পারতো না, এই যে বলতো এদের ট্যাবলেট আছে, ট্যাবলেট খেয়ে নে, শুয়ে পড়, একটু কিছু খেয়ে নে, দি শুয়ে পড়, দেখ কিছু করে নে। আচ্ছা, এবার মানে যে আমি ব্যাপারটা মায়ের ফিল হাত করেছি বোলানো, যে তুমি উম, মা বাবার দিকটা তো একেবারে আমি ছেড়েই দিলাম, মানে হ্যাঁ, জেঠিমার তরফ হ্যাঁ, থেকে উনি হয়তো তোমাকে কাছে করেছে, রেখেছিলেন, একদমই করেছে, অনেকই রেখেছে, করেছে, খাইয়েছে, কিন্তু পড়িয়েছে, সব কোথাও করেছে। গিয়ে নিজের মানে মা, মানে পেটের থেকে বের দেখো, করা নারী মাতৃত্ব ছেড়া যে ফিলিংসটা তো মাতৃত্ব, হবে না, সত্যি সেই কথাই হবে না, ফিলটাও উনি দিতে দিতে পারেননি। পারেনি, হবে না, এটা হয় না, এটা হবে না। সেই তো হয়তো এটা সকলে হয় না, ব্যর্থ হন না, কিন্তু হয় না, কিন্তু তোমার উনি ক্ষেত্রে করেছেন। উনি হয়তো হ্যাঁ, পারেননি। কিন্তু দেখো বলেছে যে ট্যাবলেট, এটা ট্যাবলেট আছে, ট্যাবলেট দিয়েছে, ওষুধ দিয়েছে, দিয়ে বলেছে তুই খেয়ে নে, দিয়ে তুই শুয়ে পড়। এবার তার কোনো ফেভারিট একটা চ্যানেল দেখছে, সে বসে বসে চ্যানেল দেখছে, এবার সে যে মাথায় হাত বোলাবে, আমার গায়ে হাত বুলিয়ে দেবে, সেটা তার আচ্ছা, মানে উনি ওনাকে নিয়ে সেটাতে, ব্যস্ত। সেটা তিনি একটা চ্যানেল দেখছে, সে তার মানে ট্যাবলেট দিয়েছে, কোথাও কি ওষুধ ওনার দিয়েছে। যে খুব তোমাকে চেয়েছিলেন ব্যাপারটা তা নয়, তোমার মা বাবা না, হয়তো না, উপযাচক উনি তো হয়ে ওনাকে এখনো গছিয়েছেন, এরম ব্যাপার। এখনো বলেন যে আমি তো চাইনি, আমাকে দিয়ে দিয়েছে, সেটা আলাদা ওকে, কথা, আমি তো আচ্ছা, চাইনি, আমি চেয়ে, হুম। আমি তো আরো তো ছেলে মেয়ে ছিল, আমি তো তাদেরকেও সব নিয়ে বেড়াতাম, আমি তাদেরকেও মানুষ করেছি, নিয়ে বেড়াতাম, একবারে তো নিয়ে আমাকে তো গুছিয়ে দিয়েছে, আমি তো চাইনি, এখনো Oh বলেন, my God, oh my এখনো God. বলেন, এখনো বলেন। তারপর? তো সেটা হলো, তারপর এবার জেঠিমার তরফের এটা হলো, এবার জেঠিমার তরফের মেসো আছে একটা, আমি যখন 5-6 পড়ি, জেঠিমার বোনের বর, এবার জেঠিমার বোনের বরের বাড়িতে, তার বাড়িতে যখন তার একটা শহরে বাড়ি, এবার জেঠিমা তো তার বোনের বাড়িও যাবে, তার বাপের বাড়িও যাবে, এবার আমার বাবা তো মা তো আমাকে দেখবে না, সেই জেঠিমার তোমাকে বোনের সঙ্গে বাড়িতে যেতে হতো। আমাকে সঙ্গে যেতে হবে। এবার জেঠিমার সঙ্গে যখন যেতাম, এবার জেঠিমার কেনাকাটির খুব বাই ছিল, এবার জেঠিমার বোনের বাড়িতে যখন যেতাম, জেঠিমার বোনের বাড়ি শহরে, তখন শহরে ওদের বাড়িতে গিয়ে জেঠিমার বোনের বরের কাছে আমাকে রেখে, জেঠিমা টাকা পয়সা নিয়ে গিয়ে জেঠিমার বোনের সঙ্গে জেঠিমা শপিং করতে চলে যেত। ওকে। এবার জেঠিমার বরের কাছে আমাকে রেখে যেত, এবার ওনার বর আমাকে রীতিমতো মলেস্ট করতো। মাই গড। এবার আমি তখন 5-6 পড়ি, আমার রীতিমতো আমাকে, মানে সে তখন একটা 55-56 বয়স্ক লোক, তাকে মানে আমার রীতিমতো ভয়, রীতিমতো একটা ভয় ভয় দেখাতো, রীতিমতো ভয়, মানে ভয় পেতাম তাকে। আর আমি জেঠিমাকে বলতাম যে আমাকে নিয়ে চলো, আমাকে বাজার নিয়ে চলো, আর সে বলতো
তুই কেন যাবি, তুই গিয়ে ওখানে যেতে পারবি না, তুই থাকতে পারবি না, অত কাপড় দেখবো, জামা কাপড় দেখবো, এ করবো, তুই তুই তোর মেসোর কাছে থাক, তুই টিভি দেখ বসে বসে। আর ও সেই বলতো না তুমি আমার কাছে থাক, না কখনো আমার এই কাছে থাক। বিষয়টা বলনি তাই না, মানে জেঠিমাকে শেয়ার আমাকে করে আমাকে বলেছো? আমাকে সে রীতিমতো প্রথমত ভয় দেখাতো, ঠিক আছে। আর আমি তখন 5-6-এ পড়ি, ঠিক আছে। আমি তখন বলবার মতন কোনো সুযোগই ছিল হ্যাঁ, না। ঠিক ঠিক ঠিক। তখন এখানে আমি একটা আমি কথা আমি বলি। মনে করতাম যে এই আমি যেন দোষটা করেছি, একদম একদম এই মানে দোষটা জিনিসটাই, আমি হ্যাঁ। আমি আমার মনে করতাম যে রাইট, এই দোষটা অ্যাবসলিউটলি। আমাকে লোকে বলবে যে তুই দোষ করেছিস। ঠিক, মানে আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারতাম না। একদমই তাই। মানে আমাদের আগের জেনারেশনের পেরেন্টসরা যেহেতু আমাদের সাথে এতটা ফ্রি ছিলেন না, হুম। এটা আর কিন্তু প্যারেন্টস খুব তো আমার কাছে সত্যি। ছিলই না। আমাদের জেনারেশনে কি হতো, যদি কেউ এরকম মলেস্টেড হতো বা আমরা যদি কেউ আমাদের গায়ে হাত দিচ্ছে, আমরা তখন না বুঝে না আমাদের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতো। এটা আমার একদম। সাথে আমাদের যে লিসনাররা শুনছে এই মুহূর্তে, সকলেই ব্যাপারটা কিন্তু রিলেট করতে পারবে অক্ষরে অক্ষরে, যে আমরা প্রত্যেকেই কম বেশি এগুলো হয়তো আমাদের জীবনে ফেস করেছি। এবং তখন না, মানে প্রথম তো কিছুই তো আমরা বুঝি না, একটা প্রচন্ড অপরাধ বোধ, লজ্জা, যেন মনে হ্যাঁ, হচ্ছে আমি গিল্টি, আমি আমি করেছি। কিছু একটা অন্যায় করে ফেলেছি। এটা জানতে পারলে মা বাবা বোধহয় আমাকেই বকবে, মানে সবাই বোধহয় আমাকেই জাজ করবে। এই জায়গাটা থেকে আমরা না ফ্রিলি বলতে পারি না। সেই জন্য এখন অবশ্য আমরা অনেক সচেতন হয়ে গেছি, মানে এখনকার পেরেন্টসরাও অনেক বেশি বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি। এবং আমরা এখন থেকে বাচ্চাদের মধ্যে সেই জিনিসটাকে আমার মনে হয় অবশ্যই গ্রুম করা দরকার, যে বুঝিয়ে দেওয়া দরকার যে তোমার সাথে কিন্তু এটা, যেটা যদি কেউ করে এই খারাপ ব্যাড টাচ গুড টাচ যেগুলো এখন করানো হয় স্কুলেও হুম। ইভেন, তো এটা খুবই প্রয়োজনীয়। মানে প্রথম থেকেই বাচ্চাকে যদি এটা বুঝিয়ে দেওয়া হয় যে তোমার সাথে যদি এরকম কোনো কিছু হয়, তুমি এসে একদম কোনো দ্বিধাবোধ না রেখে আমার সাথে শেয়ার করো, বলো, তারপর আমরা বুঝে নেব। এই কনফিডেন্সটা যদি তাদের মধ্যে বিল্ড করে দেওয়া যায়, আমার মনে হয় সেটা ভীষণ দরকার। এটা একদম, কিন্তু আমাদের একদম। জেনারেশনে ছিল না, একদম ঠিক বলেছো। তখন আমরা ভীষণ ভয় পেতাম, মানে নিজের বড়দেরকে গিল্টি গিয়ে মনে বলবো হতো। এরকম একটা কথা। মানে শুধু অপরাধ বোধ নয়, মনে হতো কি, যে আমি বললে যদি আমার কথাটা বিশ্বাস না করে, আঙ্কেল তো বড়, আঙ্কেলের কথা যদি বিশ্বাস করে, অনেক রকমের একদম, সাইকোলজি একদম। কাজ কাজ করে বাচ্চাদের মধ্যে, আর রাইট? তখন আমারও মনে হতো যে আমার কাছে তো কিছু প্রুফ নেই, আমি কি বলবো। হ্যাঁ, ও তো প্রুফ নেই, কিছু আমি কি কিছু তো বলবো? নেই, আমি কি ঠিক ঠিক। বলবো। হ্যাঁ, এটা মানে আমার মানে এখনকার বারবার মনে বাচ্চারাও হতো। কিন্তু অনেক বেশি স্মার্ট, বাট তখন আমরা সত্যি এতটা ফরওয়ার্ডও ছিলাম না, এটা ফ্যাক্ট। আর এটা মানে ওই মেশো সম্বন্ধে যে এখন আমি, এখন তো অনেক আগে আমি বলেছি এই ব্যাপারটা বাড়িতে, আচ্ছা। আগে যে আমার সঙ্গে হয়েছিল। তো এই ব্যাপারটা মানে এই মানে উনিও ওই রকমই লোক ছিল আর কি। মানে বিয়ের পরেও সে আর একটা সম্বন্ধে জড়িত ছিল, মানে সে ওনার সেরকমই লোক ক্যারেক্টারের ছিলেন, এমনি সমস্যা ছিল। ক্যারেক্টারের এরকম তাহলে সমস্যা তোমার ছিল। অন্তত জেঠিমা যখন জানতেন কি সেই ব্যাপারগুলো, যে ওনার ক্যারেক্টারের কিছু সমস্যা জানতেন, আছে? কিন্তু আমি সেই ব্যাপারটা তো ছোটবেলায় জানতাম না। মানে ওনারও উচিত ছিল না, বা হয়তো কি বলতো, উনি হ্যাঁ, হয়তো ভেবেছিলেন ঠিক আছে সে এক্সট্রা ছোট ম্যারিটাল মানুষ বলে অ্যাফেয়ার হয়তো হয়তো রেখে আলাদা দিয়ে ব্যাপার, গেছে, কিন্তু আমিও হ্যাঁ সেরকম একদম বাচ্চা সেরকম মেয়ে কি বা করবে, তারপরে হ্যাঁ এটা এতটা সেইটাই। হয়তো ভাবতে পারেননি উনি। তারপরে হ্যাঁ। এবার আমি আসি, একটু বড় হলাম যখন, আমি হুম পড়াশোনা হুম 12-এ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম, হুম ওইখানে ওখানে থেকে আমি বারবার বলেছিলাম আমাকে টিচার দাও, ভালো টিচার দাও। পড়াশোনায় ভালোই ছিলাম, টিচার দাও, ভালো টিচার দাও। গ্রামের মধ্যে থেকে টিচারের খুব অসুবিধা গ্রামে। হুম হুম তো আমার বাবা একটু গিয়ে, মানে টিচারের দরকার ছিল, আমি সাইকেলিং করতে পারতাম। আমি হুম বলেছিলাম সাইকেলিং করে আমাকে একটু টিচার দাও একটা ভালো। বাবাকে বলা হয়েছিল যে তুই একটু এগিয়ে দিয়ে মেয়েকে সাইকেলিং করে। তো বাবা বলেছিল গ্রামের মধ্যে যা টিচার হবে তাই হবে, বাদ বাকি আমি কোনো এইসব দায়িত্ব নিতে পারবো না। বাবা, তো তার জন্য টিচারের খুব মানে অসুবিধা উনি থেকে সারা জীবন তাহলে করেছেন আমার কোনো তাই, দায়িত্ব কিছুই কিছুই করেনি, করেননি কিছুই কিন্তু তোমার করেনি। জন্য। আমার কোনো, না আমার কোনো কিছু আর করেনি। তুমি তো বাবা আমার বলে পড়াশোনা, তারপরও ডাকতে কেন, মানে আমার সেটাই সব থেকে হ্যাঁ, ওইটাই হাস্যকর ওইটাই লাগছে। ওইটাই আমারও এখন হাস্যকর লাগে। এখন তো ভদ্রলোক বলি, হুম। এখন মানে এখন বাবা বলি না আর। তো ম্যাচিওর যাই হোক, হওয়ার পরে আর হ্যাঁ তখন হ্যাঁ, ভয় এখন ভীতি তো বা তখন কোথাও ভয় গিয়ে ভীতি, সেই একটা হ্যাঁ ফিলিংস, অপরিণত একটা মনের ফিলিংস একটা ছিল, অ্যাফেকশন যাই হোক। থেকে, রাইট। হ্যাঁ, তখন পড়াশোনাতে মাধ্যমিকে ভালোই রেজাল্ট করলাম। তো রেজাল্ট করার পর, মাধ্যমিকে রেজাল্ট করার পর তিনি তখন বাড়িতে বসে রেজাল্ট নিয়ে আসার পর, তখন বাড়িতে বসে আমি ফর্মের পর ফর্ম তুলছি। তখন আমাদের স্কুল ছিল, যেহেতু তখন মাধ্যমিকে আমাদের গ্রামের স্কুলে আর পড়া যাবে না। এবার 11-12 আমাকে অন্য স্কুলে পড়তে হবে, কারণ গ্রামের স্কুল আমার 11-12 নয়। তো আচ্ছা। তারপরে হুম সেই শহরে আমাকে যেতে হবে। হুম হুম সুতরাং শহরে তো আমাকে সাইকেলিং করে বাসে চেপে যেতে হবে। হুম তো হুম। সেইটাই ফর্ম তুললাম, ফর্ম ফিল আপ করলাম। আমি কি নিয়ে পড়বো, সায়েন্স নেবো না আর্টস নেবো, তার কোনো মাথা ব্যথা নেই, তার কোনো কোথায় টিচার খুঁজবো, তার কোনো কিছু তাই নেই, তুমি কোনো গাইডেন্স পাওনি? তার কোনো কিছু নেই। না হ্যাঁ, আমি সবকিছু ঠিকঠাক হুম করলাম।
তারপর জেঠিমার তো বয়স হচ্ছে, জেঠিমার প্রবলেম ধরা পড়লো, আমাকে সকালে উঠে যেতে হবে, জেঠিমারও প্রবলেম ধরা পড়লো, জেঠিমার ডাক্তারে বললো মর্নিং ওয়াক করতে করতে। জেঠিমা কি করবে, জেঠিমার তো কোনো প্রবলেম নেই, জেঠিমা সকালে উঠে মর্নিং ওয়ার্কে চলে যেত, আমি খালি পেটে সকালবেলায় উঠে সাইকেলিং করে চলে যেতাম স্কুলে। একদম সকালবেলায় টিউশন করতাম ওই সিটিতে, টিউশন করে স্কুল করে বাড়ি আসতাম, সঙ্গে মুড়ি থাকতো। আর তারপর দুবার মুড়ি খেতাম, একবার ঘুগনি নিয়ে মুড়ি খেতাম, একবার জল মুড়ি খেতাম। তারপরে সন্ধেবেলায় বাড়ি আসতাম, বাড়ি এসে বা তারপরে আবার মুড়ি খেতাম, রাত্রিতে ভাত খেতাম। এরকম ভাবে আমার 2 বছর আমি কাটিয়েছি। হ্যাঁ, তারপর আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম, উচ্চ মাধ্যমিকে আমি ফার্স্ট ডিভিশন নিয়ে ভালো রেজাল্ট করেছিলাম। দিয়ে আমি দেখলাম যে জেঠিমাকে বললাম, জেঠিমা দেখো এরকম ভাবে তো আমার পড়া হবে না, আমি চাইছি তখন আমার জেঠু মারা গিয়েছে মাধ্যমিকের সময়, আমার বলতে ভুলে গেছি জেঠু মারা গেছিল, ঠিক আছে, এর মাঝে জেঠু মারা গেছে। তো জেঠিমাকে বললাম, জেঠিমা আমার জেঠিমাকে আমি মা বলতাম, ঠিক আছে, আর আমার মাকে আমি নাম ধরে মা বলতাম। তো আমি জেঠিমাকে বললাম, মা দেখো এরকম অবস্থা হয়েছে, তো আমি চাইছি আমার ইংলিশ অনার্স নিয়ে আমার পড়তে, তো ইংলিশ অনার্স পড়তে গেলে আমাকে আরো দূরে যেতে হবে, ইউনিভার্সিটি স্যারের কাছে পড়বো, তাহলে তুমি একটা রামপুরহাটে বাড়ি ভাড়া নিয়ে তো থাকতে পারো। তখন কিন্তু আমি একটু মানে স্বভাবের হয়ে গেছিলাম, আমি একটু ম্যাচিওর যেহেতু হয়েছিলাম, তখন বলেছিলাম যে তুমি তো তোমার বোনের কাছেও থাকতে পারো, এরকম বলেছিলাম। যাই হোক, তো বাড়ি ভাড়া নিয়ে থাকার জন্য বলেছিলাম, তো বাড়ি ভাড়া নিয়ে চলে গেলাম। বাড়ি ভাড়া, মা একটা বাড়ি ভাড়া দেখলো, বাড়ি ভাড়া নিয়ে তবু তুমি উনি তোমাকে এই জায়গাটায় কিছুটা কোঅপারেট করেছিলেন, হ্যাঁ, পয়সা দিয়ে অন্তত পক্ষে তোমার স্টাডিটাকে প্রায়োরিটি দিয়েছিলেন, এবং আমাকে সব থেকে বড় ব্যাপার, আমাকে খাওয়া পড়া, আমাকে কোনো অভাব দেয়নি, যেটা সত্যি সেটা বলবো, খাওয়া পড়া, তোমার ফাইনান্সিয়াল স্ট্রাগল কিছু ছিল না, কিন্তু তোমার শুধু ভালোবাসা, আন্তরিকতা, এটা কিছু ছিল না, মন খালি থেকে গেছে। বুঝেছি। তারপরে আমি পড়াশোনা স্টার্ট করলাম, পড়াশোনা স্টার্ট করতে করতে না একটা এইচএস এর ওপরে একটা নার্সিং এর একটা ফর্ম বেরোলো। তো ফর্ম বেরোলে আমি সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে না, এই তো বেরোনোর আমি উপায় পেয়ে গেছি, চাকরি পাওয়ার ব্যাপার ভালো পেয়ে গেছি, আমি অ্যাপ্লাই করে দিই। তুমি চাইছিলে সামহাও নিজে একটু স্ট্যান্ড করে গিয়ে বেরিয়ে চলে যেতে। হ্যাঁ, আমি ওখান থেকে বেরোতে চাইছিলাম, সত্যিই বেরোতে চাইছিলাম। ইভেন আমি সত্যি কথা বলতে আমি জেঠিমার কাছ থেকেও বেরোতে চাইছিলাম, কারণ আমি ওই ভদ্রলোককে দেখতে চাইছিলাম না, কারণ ওই জেঠিমার কাছে থাকলে ওই ভদ্রলোককেও আমাকে ওনার সহচর্যে থাকলেই তোমাকে আলটিমেটলি ওখানে গিয়ে চাইছিলাম না, ওদেরকে কাউকেই চাইছিলাম না। তো আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিলাম। আমি আর আমার একটা বেস্ট ফ্রেন্ড দুজনে মিলে অ্যাপ্লাই করলাম। বেস্ট ফ্রেন্ড আমার থেকে একটু পড়াশোনাতে একটু তো ও বললো আমারও হয়ে যাবে, দুজনেই অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমি এদিকে ইংলিশ অনার্সের আমার পার্ট ওয়ান না, আমি ফার্স্ট ইয়ার আমার কমপ্লিট হচ্ছে, এদিকে ওই রিপ্লাই চলে এলো যে আমার হয়ে গেছে চাকরিটা, আমার স্টাইফেন্ড দেবে এত টাকা, আর ওরকম ভাবে আমাকে থাকতে হবে, থাকা খাওয়া সবকিছু তারপর পার্মানেন্ট হলে টাকা দেবে, একদম গভর্নমেন্ট সার্ভিস। আমার বান্ধবীরও চলে এলো, আমারও চলে এলো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের গ্রামের পিয়ন সে বাবাকে লেটারটা দিয়েছে, ফর্ড লিখে বলেছে আপনি করে নিন। আমি যেহেতু গ্রামের ঠিকানা দিয়েছি, আমি এখানে বাড়ি ভাড়াতে নিয়েছিলাম, তো তার জন্য গ্রামের ঠিকানাটা দিয়েছি। তো বাবা ফর্ড লিখে আমাকে ডেকে পাঠিয়েছে, আমি সঙ্গে সঙ্গে বাস ধরে চলে এসেছি। তারপরে এসে বাবা বললো যে তুই এটা করেছিস? আমি বললাম হ্যাঁ করেছি, আমি পেয়ে গেছি, যা হোক ভালো হয়েছে। তো বললো বাবা সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে ওটা ছিঁড়ে ফেলে দিল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওটা আমার চোখের সামনে বললো আমার বাড়ির মেয়ে কোনোদিন কেউ নার্স হয় না। উনি এখন মেয়েটা দাবি করছেন কিসের ভিত্তিতে আমি বুঝতে পারলাম না। আমি জানি না সত্যি বলছি, তুমি হয়তো ভীষণ বেশি নমনীয়, বা আমরা কখনো কখনো হয় না যে পিতামাতাদেরকে এত বেশি ওভার এফর্ট দিয়ে আমি খুবই করেছিলাম, তুমি এত বেশি এই সময়টা এই মুহূর্তে তো অবশ্যই তোমার ওনাকে এতটা উনার কথার ভিত্তিতে তোমার এই ডিসিশনটাতে আসাটা একদম উচিত হয়নি। তুমি নিশ্চয়ই ওইটা কন্টিনিউ করছো না। কথার বাইরে আমি যেতেই পারিনি, সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিল তখন আমি প্রচন্ড কেঁদেছিলাম। শ্রেয়া, তুমি বললে বিশ্বাস করবে না, সেই বান্ধবী তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার প্লাস তোমাকে শোনে, সে
সে এখন 53,000 পাচ্ছে, প্লাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি টাকা কেটে সব 53,000 পাচ্ছে। না, এই জায়গাতে না আমি একটা কথা আমার লিসনারদের জন্যই বলবো, অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু এই রকম অভিভাবকদের মানে আননেসেসারি অনেক ডিমান্ড, মানে এমন কিছু তাদের বাধ্যবাধকতা আমাদেরকে মেনে নিতে হয় বা জোর করে চাপিয়ে দেওয়া হয়, সেটাতে আমরা পরবর্তী জীবনের অনেক বড় লক্ষ্য থেকে কিন্তু পিছিয়ে পড়ি বা rat মানে race টা এটা হেরে যাই। এটা আমার একটা ডিপ্রেশনের মূল কারণ এখনো পর্যন্ত till now। অবশ্যই সেটাই তো স্বাভাবিক যে পুরো একটা যখন আমি গভর্নমেন্ট সার্ভিস বান্ধবীকে ফোন বলার করি, কি যে সারা জীবন তোমাকে মানে কিছু একটা কোনো দায়িত্ব পালন করেনি, না সে তোমার ডিসিশন মেকার যে তুমি ওই কি করবে কি না বান্ধবীকে যখন করবে। আমি ফোন করি যে তুই কি বললো, এই তো তুই তুই পেলি না, দেখ আমি এরকম ভাবে করছি, আমার খুব তো একসঙ্গে করতাম, মানে আমি আর ওই এত ডিপ্রেশনে চলে যাই, ওই বান্ধবীকেও ফোন করতে এখন আমার ভয় লাগে। আমার ভয় লাগে না, তখন মনে হয় এস এই চাকরিটা আমি পেতাম আজকে, তখন এরকম মনে হয়। যাই হোক, সেটাও হলো। তো তারপরে আমি আরো আমার তখন আমি মরিয়া হয়ে উঠেছি যে এখান থেকে আমাকে বেরোতে হবে। তো পার্ট 1 পরীক্ষাটা দিলাম, দুটো ইয়ার মিলে পার্ট 1 পরীক্ষা হয় আমার অনার্সের। পার্ট 1 পরীক্ষা দেওয়ার পর একটা বিয়ের সম্বন্ধ এলো, যেটা আগে থেকেই আমার ছোটবেলা থেকেই ঠিক হয়েছিল, যেটা আমার জেঠুর স্কুলের হেড টিচারের ছেলের সঙ্গে আচ্ছা, ছোটবেলা থেকেই হয়েছিল। তো সে সে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে প্রাইভেটে জব করতো তখন। তো প্রাইভেট একটা কোম্পানিতে জব করতো। তো আমার আমি তাকে করে আমার ঠিকই লেগেছিল, ভালো লেগেছিল, কথা বলেছি, করেছি। কিন্তু আমার সেটা, অনেকেই বলে তুমি এত ছোট বয়সে বিয়ে করে নিয়েছো কেন, এত ছোট বয়সে পার্ট 1 পড়তে পড়তে বিয়ে। আমি সেটা নয়, আমাকে সেখান থেকে বেরোতে হবে, আমি তার জন্য বুঝতে বিয়ে পেরেছি। করেছি। মানে যখন ওইটা তোমার লাইফে ওই টার্নিং পয়েন্টটা এলো, তখন তোমার ওখান থেকে উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাকে সামহাও এখান থেকে আমাকে বেরোতে ওখান থেকে হবে। বেরোতে হবে, আমাকে ওখান থেকে বেরোতে হবে। আমি যখন ওখানে রিয়েলাইজ তুলেছি, ওখান থেকে করেছিলে যে বেরোতে হবে। ওখানে থাকলে তুমি আর মানে কোনো প্রোগ্রেসিভ কিছু ঘটবেই না তোমার কিছু জীবনে। ঘটবে না আমার, আমাকে ওখান থেকে বেরোতে হবে। তো আমি হুম। দেখলাম যে ঠিক আছে, আমি বিয়ে করব। তো আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে ওরাও দেখেও, আমার বাবা মাও করলো। কিন্তু শ্রেয়া সত্যি কথা বলতে কি, কলকাতায় বাজার করতে গিয়েছে, আমার বাবাও গেছিল আমার জেঠিমার সঙ্গে। তো আমার জেঠিমার কেনাকাটা যা হয়, আমার জেঠিমা একটা পয়সা আমার বাবা দেয়নি আমার বিয়েতে, সব আমার জেঠিমা খরচ করেছে। কিন্তু এখানে বলে রাখি, আমার বাবা কিন্তু আমার 2 বোনের জন্য, আমার মার জন্য আর বাবার জন্য জামা কাপড় কিনতে বলেনি, কিন্তু আমার জন্য একটা জিনিসও কেনেনি। আমার বাবা তোমাকে কিন্তু কিনেছে। বিয়েতেও কিছু দেননি? না, না শ্রেয়া, আমাকে বিয়েতেও কিছু দেয়নি, কোনো গিফটই দেয়নি। তারপর যখন আমি এখানে বিয়ে আমি হওয়ার একটা পর, কথা বলি, এখানে আমি অবশ্যই সবাইকে এটা বলতে চাইবো যে আমরা অনেক সময় আমাদের বাবা মার সাথে কত সময় মানে কত রকম দুর্ব্যবহার করে ফেলি না। কখনো কিছু চেয়েছি, হয়তো বাবা অনেক চেষ্টা করেও আমাদেরকে অ্যাফোর্ড পাইনি। করতে পারেনি, তাতেও কিন্তু অনেক সন্তানরা আছে বাবা মাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে অনেক কটূক্তি করে দেয়। তো আশা করি যদি তারা এই ঘটনাটা শোনে, একটু উপলব্ধি করতে পারে, আমার মনে হয় না আমাদের আর আমাদের বাবা মার ওপর কোনো অভিযোগ থাকতে কখনো পারে। করো না এরকম, আর এটা কখনো করো না। সত্যি কথা, আমি নিজেও সত্যি যদি কখনো করে থাকি আমি তার জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং কারণ অবশ্য বাবা আমি মার কখনো মতো, এতটা ডিমান্ডিং নই ব্যক্তিগতভাবে, সেটা আমি কনফেস করছি। কিন্তু এটা ঠিক যে আমি এরকম আমার চোখের সামনে অনেককে দেখেছি, বিশেষ করে ইদানিং এর বাচ্চারা আরো বেশি, এত বেশি ডিমান্ডিং হয়ে উঠেছে যে বাবা মা কিছু একটা তাদের মনোপুত না হলে, বাড়িতে কোনোদিন রান্নাতে নুন বেশি হলে সেটা নিয়েও তারা মায়ের সাথে খুব ঝাঁঝিয়ে কথা বলে বা খুব ওভার রিয়াক্ট করে ফেলে। তো আমার মনে হয় প্রতিটা বাচ্চার এটা শোনা উচিত যে একটি মানে আমি জানি না উনি কি সাইকোলজিতে বিলং করেন, যে বাবা সে মেয়েকে সারা জীবন অ্যাফোর্ড করলো না তাও আমি বুঝলাম, তাকে বিয়েতে তো অন্তত তার শাড়িটুকু তো দিতে পারতো। মানে না তোমাকে কিছুই সে দেয়নি, না, কোনো শাড়ি, কোনো কোনো দিন, গয়না, কিচ্ছু না। শ্রেয়া, কোনো দিন কিছু না। আমার মানে তারপর যখন আমি এই বিয়ে হওয়ার গল্পটা পর, মানে এই ঘটনাটা আমার অদ্ভুতের থেকে অদ্ভুত লাগছে। আমি তারপর অনেক যখন রকম আমি মানুষ দেখেছি কিন্তু তারপর এইরকম মানুষ আমি কখনোই তুমি দেখিনি। তারপর তো বাবার চাওয়া, এরপর তো বাবার চাওয়া আরম্ভ হবে, ও আমি মানে তো দেবো দেয়নি না, আমি কিছু। চাইবো। হ্যাঁ, ও হ্যাঁ, তো তুমি এরপর তো তো চাওয়ার বিজনেস, স্টার্ট হবে। হ্যাঁ, বিজনেসের জন্য তো তোমাকে এরপর তো নিবিষ্ট চাওয়ার করা। স্টার্ট বলো হবে। বলো বলো শুনি। তারপর হ্যাঁ।
তারপর যখন আরম্ভ হলো, এরপর তো বাবা, আমি যখন শ্বশুর বাড়ি গেলাম, তখন আমার ননদরা কিন্তু আমার যেহেতু আমার শ্বশুর মশাই যেহেতু কিছুটা জানতো আমার ব্যাপারে, তো আমার ননদরা এ ব্যাপারে কিছু বলেনি। আমার পিসি শাশুড়ি, মাসুর শাশুড়িরা কিন্তু বারবার আমাকে জিজ্ঞাসা করছিল বৌভাতে, তো জেঠিমাই তো সবকিছু, বিয়েতেও দিয়েছে, সবকিছুতেই দিয়েছে, গয়নাগাটিও দিয়েছে, তাহলে তোর মার গয়না তুই একটাও পাসনি? তোর বাবা তোকে কিছু দেয়নি? তখন আমি একটা মানে জাস্ট বলেছি না, তখন না আমি আর কিছু বলতে পারিনি। এই ডিসিশনে কিছু বলতে পারিনি আর, It's okay. বলতে পারিনি It's okay. কিছু। হ্যাঁ, It's কিছু okay. বলতে পারিনি দাদুকে যে আমার তোমার আমার নিজের বাবা এবিলিটিতেই এরকম তুমি এরকম সব situation। করে নিতে পারবে। ঠিক আছে, তুমি তারপর একটু কাম ডাউন হও। তারপর হ্যাঁ, বলো। তারপর জাস্ট ওটা হলো। তারপর হুম, বাবা হঠাৎ করে আমার বিয়ের পর আমি কিন্তু ওই একটা মফস্বলে শিফটিং হলাম, যেহেতু আমার হাজব্যান্ড ওখানেই তখন শিফট করেছিল। হুম, তখন আমার শ্বশুর বাড়িতেই আমি থাকতাম, হুম, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমি। হুম। তখন হঠাৎ করে বাবার আগমন ঘটলো, দেখলাম প্রচুর মিষ্টি নিয়ে বাবা প্রায়ই যাওয়া আসা করছে। আরে হঠাৎ করে বাবা, আচ্ছা। আমি দেখছি হঠাৎ, তখন আমি সত্যি শ্রেয়া মা বাবার ভালোবাসা পাইনি, তো আমি কিন্তু কাঙাল ছিলাম, জানো। তুমি একটু বেশি বাধ্য, এবং কি বলবো, আমি মানে আমি আমি তোমার কিন্তু ভেতরের, মানে হ্যাঁ, সবার বাই নেচার তো মানুষ এক রকমের হয়, আমি যে আমি তোমার খুব ভেতরটা ইমোশনাল, এতটাই প্রচন্ড, সফট, সত্যি। এতটাই ইনোসেন্ট, আমি রাইট? মা বাবার ভালোবাসা পাইনি তো। আর আমার শাশুড়ি শ্বশুরকে দেখে মা বাবার ভালোবাসা কি আমি বুঝতে পেরেছি, কারণ আমার শাশুড়ি শ্বশুর অতীব ভালো, আর আমাকে খুব ভালোবাসতো, কারণ তারা জানতো যে আমি ছোটবেলা থেকেই ডিপ্রাইভড। তার জন্যে আমার বাবা মা দেখছি, বাবা আসছে, মা আসছে, কি ব্যাপার বুঝতে পারছি না। তখন আমি দেখছি যে আমার মা বাবা তাহলে ভালো হয়ে গেছে। আমি আচ্ছা, আবার মা মানে বাবার তুমি পিছনে, সরল মনে ওনাকে আবার হ্যাঁ, অ্যাকসেপ্ট করে accept নিলে। মানে বেশ। accept মানে আমি মা বাবাকে ভালোবাসতাম, কিন্তু মানে এরকম ভাবে আমার মেয়ে করছে, এত ভালো মিষ্টি নিয়ে বাড়ি ঢুকছে আমার জন্যে, আমি ভাবতে পারছি না তখন। হঠাৎ বিয়ের পর এমন করছে। তো আমি দেখলাম যে ঠিক আছে। তখন আমাকে আমার বাবা বলল যে দেখ, জেঠিমার তো বয়স হচ্ছে, জেঠিমার তো হয়ে যাচ্ছে, এজ হয়ে যাচ্ছে, জেঠিমার তো কোনো ওয়ারিশ নেই, তাহলে কর, কি বলে, জেঠিমার তো অনেক সম্পত্তি আছে, পুকুর আছে, কামিং বাড়ি টু দ্য আছে, পয়েন্ট। জমি জমা আছে, রাইট। তাহলে এগুলো তো জেঠিমা বলছে তোকে দিয়ে দেবো, প্রায় 90 লাখ টাকার সম্পত্তি আছে, এগুলো তো বলছে তোকে, যেহেতু তুমি যেহেতু জেঠিমা জেঠিমার নিয়েছে। কাছে ছিলে, সবটা তো হ্যাঁ, তোমারই প্রাপ্য। তো জেঠিমা বলছে আমি যেহেতু ওকে নিয়েছি, তো ওকে না জিজ্ঞাসা করে তো আমি কিছু করতে পারবো না, ওকে তো ছোটবেলা থেকে মানুষ করেছি, ওই তো ছিল আমার কাছে, তো ওকে, তাহলে তুই কি করবি বল, তোর বরকে জিজ্ঞাসা কর, তোর বরকে একবার বল, কেশবকে একবার বল, এরকম জাস্ট বলছে। নামটা বলে দিলাম, নামটা একটু করে দিও, তুমি হাইড করে দিও। হুম, হুম, হুম। তো জাস্ট যাই হলো, দিয়ে বললো যে তো বললাম, দিয়ে তারপরে বললো যে ঠিক, আমি বললাম ঠিক আছে আমি বলবো। দিয়ে তারপরে বলার পর আমি জাস্ট ওকে বললাম, আমার হাজবেন্ডকে বললাম, আমার হাজবেন্ডকে বলার পর বললো হ্যাঁ হ্যাঁ তুমি জেঠিমাকে বলো লিখে দিতে, আমাদের কোনো দরকার নেই। তো যখনই এই কথাটা বলা, তখন বাবা বাবা আমাকে বললো যে বলবে জেঠিমাকে, বলে দিবি? বললাম হ্যাঁ আমি বলে দেবো। তো এক মিনিট, জেঠিমাকে এক আমি, মিনিট, তার মানে উনি তোমাকে আস্তে আস্তে ওই রকম ভালো মানুষের একটা হ্যাঁ, মুখোশ পরে তোমার সাথে একটা হুম, অদ্ভুত নাটকীয় পরিবেশ তৈরি করলেন, হ্যাঁ হ্যাঁ এবং উনার হ্যাঁ, মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ওটা, জেঠিমার যে 90 লাখ হ্যাঁ টাকার সম্পত্তি, হ্যাঁ যেটা উনি হ্যাঁ তোমার নামে অ্যাকচুয়ালি রেজিস্ট্রি করতে চাইছিলেন, হ্যাঁ 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 সেই জিনিসটা হ্যাঁ হ্যাঁ, উনি চাইছেন যে দেখো তুমি তুই কেমন, জেঠিমাকে দেখো, বল যে ওটা তোর নামে না হ্যাঁ করে আমার নামে আমার নামে করে দি, করতে, মানে কেমন বাবা দেখো, ওটা পুরোটা নেবেন। হ্যাঁ ও কেমন মাই দেখো, গড। মানে জেঠিমাকে, মানে আমার যেত তো দিদিরা সব বলেছিল যে তাহলে তোকে কাকা অ্যাডাপ্ট করালো না কেন, যদি এমনিতেই তাহলে কাগজপত্র দিয়ে অ্যাডাপ্টই করতে হতো, এমন ভাবেই ছেড়ে দিল যদি, তাহলে অ্যাডাপ্ট করালো না কেন, তাহলে সম্পত্তি নেবার জন্য অ্যাডাপ্ট করায়নি, তাই তাহলে তো, সম্পত্তিটা তাই নেবার জন্য তো। অ্যাডাপ্ট করেনি, হ্যাঁ, অ্যাডাপ্ট করা এমন ভাবেই তো ছেড়ে দিয়েছে, ছেড়ে তো এমন ভাবেই দিয়েছে, তাহলে অ্যাডাপ্ট, কাগজে কলমে অ্যাডপ্ট করালো না কেন? না সেটা যাই হোক, তোমার আমি বাবার কোনো একটা কিছু ছবি করছি দিও, না। আমি একটু দেখবো। হুম। দিয়ে তো বাবা মা এসে আমাকে খুব জড়িয়ে ধরে করে, যাই হোক, ইভেন জেঠিমার বাড়ি পর্যন্ত রেজিস্ট্রি করে নিল, যে আমাকেও বললো যে আমি, জেঠিমা যতদিন বেঁচে থাকবে জেঠিমা আমার কাছে থাকবে,
জেঠিমার বাড়ি থাকলেও তো, জেঠিমার অত বড় বাড়ি, জেঠিমার বাড়িটা থাকলেও তো নষ্ট হবে। তো আমি শহরে একটা বাড়ি করছি, শহরে বাড়ি করব, আর জেঠিমার বাড়ি যেমন থাকবে সেরকমই থাকবে। জেঠিমার বাড়ি, আমার বাড়িটা বিক্রি করে দেবো, জেঠিমার বাড়িতে আমরা উঠবো। সব না হোক নানান রকম করে ওই সম্পত্তি সব লিখে নিল, ঠিক মানে আছে। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে উনি তোমার হাত থেকে ওই 90 লাখ টাকার সম্পত্তি হ্যাঁ, তোমাকে, পুরো নিয়ে নিল। জেঠিমাকে ভালো করে, ভালো মানুষের একটা মুখোশ পরে, এবং তোমরা অত্যন্ত ভালো, হুম, এবং যার জন্য হ্যাঁ, তোমরাও ম্যানিপুলেটেড হয়ে গিয়ে ফাইনালি হ্যাঁ। পুরো সম্পত্তিটা এবার উনার নামে গেল। জেঠিমার হাতে কিন্তু কিছু টাকা থাকলো, মানে আর পেনশন কিছুটা হোল্ডার টাকা, ছিলেন, পেনশনের টাকাটা ওনার হ্যাঁ, মাসকে দেয় কিছু আসবে, টাকা ব্যাস। থাকলো। বাকি সব বাকি সম্পত্তি বেশিরভাগ বাবা। বেশিরভাগ টাকায় তো আমাকে বিয়ে দিয়েছে, বেশিরভাগ টাকা আমাকে বিয়ে দিয়েছে, আর কিছু টাকা ওই হ্যাঁ। প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি তখনকার দিনে তো খুবই কম, হুম কিছু টাকা থাকলো, ঠিক আছে। হুম। হলো, ব্যাস, বাদ বাকি বাড়ি পর্যন্ত কিন্তু ওর হয়ে গেল, ঠিক মানে আছে। সব তোমার বাবার নামে হয়ে হ্যাঁ, গেল। একদম রাস্তায় চলে এলো জেঠিমা, ঠিক আছে, মাস্টার মাইন্ড একদম। একদম হয়ে গেল। তারপর মেজো বোন এবার কিন্তু করলো, কি বলে, মেজো বোন একটা সম্পর্কে জড়িয়ে গেল। তারপরে সে সে এত মানে সম্পর্কে জড়িয়ে গেল যে মেজো বোনের এতে সে বিষ টিষ খেয়ে সে হসপিটালে ভর্তি হলো। দিয়ে তারপরে পুলিশ কেস হয়ে গেল। তখন আবার আমার বরকে লাগবে, তখন আমার বরকে আবার ডাকা হলো যে তুমি এবার একটু সামলাও, কারণ তুমি তো রোডসের অনেক কিছু জানো, তুমি তো পুলিশ কেসটা, ও তো বিয়ে হয়নি এখনো, ওর তো অনেক রকমের প্রবলেম হয়ে যাবে, তুমি একটু প্লিজ সামলাও। তো পুলিশ কেস আমার বর সামলালো, মানে যখনই দরকারে পড়বে তখন আমাদেরকে ডাকবে, তখন সেটা ডাকলো, সবকিছু ডাকলো। তারপরে আমরা কিন্তু কলকাতা চলে গেলাম, ঠিক আছে। তারপরে মেজো বোনের বিয়ে হয়ে গেল, বিয়ে হলো সে একটা ধুরন্ধর ব্যক্তির সঙ্গে। আচ্ছা। তারপর আমরা কলকাতা চলে গেলাম। কলকাতা যাওয়ার পর কলকাতা যাওয়ার পর আমার কলকাতাতে শিফট হওয়ার পর মানে আমি প্রেগনেন্ট হলাম, হ্যাঁ। প্রেগনেন্ট হওয়ার পর আমার বেশ প্রেগনেন্সি ঠিক মতো ভাবে চলছিল। 2011 সালে আমার প্রেগনেন্সি ঠিক মতো ভাবে চলছিল, ঠিক হচ্ছিল। 7 মাস পর হঠাৎ, 7 মাসের মধ্যে আমার তখন তখন কিন্তু আমার মা বাবার আর দরকার নেই, মা বাবা আর ফোন টোন করে না, মানে যখন দরকার হয় তখন তারা ফোন করে। আচ্ছা, মানে ওনারা হ্যাঁ, জাস্ট তোমার সাথে অকেশনালি নিজেদের হ্যাঁ, দরকার হ্যাঁ, থাকলে যোগাযোগ তখন করেন, দরকার আবার না হয়, হ্যাঁ। থাকলে যোগাযোগ এখন করেন তো না। টাকা পয়সা মানে সব পেয়ে গিয়েছে, ডেইলি জেঠিমাকে বেসিসে নিয়ে গেছে, কখনো হ্যাঁ। ফোন টোন করতো না? না মানে না না লাইক না না আমাদের যেরকম না প্রত্যেকের না মা না না বাবার সাথে ডেলি কিরে বেসিসে কোনো সকালবেলা ফোন, উঠেছিস, না না খেয়েছিস, ডেলি ঘুমিয়েছিস, বেসিসে ঠিক কোনো আছিস, ফোন এরকম নেই, কোনো ফোন কল ডেলি ছিল না। বেসিসে কোনো ফোন, সেরকম হুম। ফোন নেই, সেরকম পুজোর লেনদেন নেই, জন্মদিনে সেরকম কিছু নেই, মানে কোনো কিছু লেনদেন মানে এমনি মানে কিছু কোনো নেই, তারা কোনো কিছু জন্মদিন দিতে উইশ জানে করা, না। পুজোতে না গিফট না দেওয়া তারা কিছুই তারা নেই, কিছু দিতে জাস্ট জানে দরকার না, পড়লে তারা ফোন। দিতে জানে না, তারা কিছু দিতে জানে না, দেয় শুধু জেঠিমা, দেয় পেনশন থেকে শুধু জেঠিমা দিত, ঠিক আছে। আচ্ছা। সেটা হলো, সে হুম। ধুরন্ধর একটা ব্যক্তির সঙ্গে বিয়ে টিয়ে হওয়ার পর আমি প্রেগনেন্ট হলাম। 7 মাসের মধ্যে আমার প্রেগনেন্সি এমন হলো যে এত প্রেশার হয়ে গেল, এক্লেমসিয়া হয়ে গেল। তারপর আমার আচ্ছা। একটা 5 দিনের ছেলে হয়েছিল, মারা গেল, ঠিক আছে। তো তারপর কি হলো, হঠাৎ করে ডাক্তার আমাকে এমনিতে জবাবই দিয়ে দেওয়ার মতো, মানে কিন্তু আমাকে বলেছিল হয় ছেলে বাঁচবে না হলে মা বাঁচবে, এরকম বলেছিল। অপারেশনের সময় আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছিল তখন ডক্টর। তোমার বাপের বাড়ি থেকে ওনারা এসেছিলেন? হ্যাঁ, তখন বলেছিল, আমার আমার বাবা মা জেঠিমা তিনজনেই এসেছিল, তখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম। হুম। তখন আমার বাবা মা তিনজনেই এসেছিল, দিয়ে আমার 72 ঘন্টা টাইম দিয়েছিল। তখন ডক্টর আমার হাজবেন্ডকে বলেছিল ওর মনের মধ্যে এমন কিছু ডিপ্রেশন আছে, হুম। ওর কিচ্ছু রোগ নেই, কিন্তু এমন কিছু ওর মনের মধ্যে চলে যাতে ওর প্রেশার, ওর স্মুথলি প্রেগনেন্সি চলছিল, সব কিছু চলছিল, কিন্তু ওর মনের মধ্যে এমন কিছু। আমার যে ডক্টর দেখছিল সে কিন্তু খুব বড় ডক্টর, সে কিন্তু খুব বড়, ইভেন ও মানে উনি প্রফেসর, হ্যাঁ, হুম। এখনো তিনি ডাক্তার, মানে খুব ভালো ডাক্তার। হুম। তো বলো আমি ওকে অনেক স্টাডি করেছি, তো আমার মনে হয় ওর মনের মধ্যে এমন কিছু চলে যার জন্য ওর এই ঘটনাটা ঘটলো, আর ওকে 72 ঘন্টা আমাকে টাইম দিতে হলো। ও তো ডাক্তারও বলেই দিয়েছিল বাড়ির লোকে খবর দাও, কারণ ওর বাঁচার আশঙ্কা নেই, কারণ আমার প্রচন্ড ব্লিড হচ্ছিল আর খিঁচুনি উঠছিল, সেলাই ফেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। ও মাই গড! তো আসলে আমাদের যখন শৈশবগুলোকে অনেক
বাবা মা আছেন যারা স্পয়েল করে দেন, হুম হুম তারা হুম ভাবেন হুম আমাদের লাইফ আমরা যা কিছু করছি, হ্যাঁ হ্যাঁ কিন্তু তার যে কি কনসিকুয়েন্সেস বাচ্চাদের উপর পড়ছে হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ সেটা যে কিভাবে আমাদের সুদূর ভবিষ্যতে গিয়ে রিয়াক্ট করবে, সেটা যে হ্যাঁ কখন আমাদের হ্যাঁ মানে হ্যাঁ এইভাবে হ্যাঁ আঘাত হ্যাঁ করবে, সেটার মানে ধারণা পর্যন্ত তো থাকে না। ডক্টরে ওকে আমার হাজবেন্ড বললো কেন এটা হলো, আমরা তো বেশ ভালোই লাইফ লিড করছিলাম, ভাড়া বাড়িতে দুজনে আমরা ছিলাম বেশ। বললো তুমি যখন অফিস যেতে, আমার মনে হয় ও এমন কিছু কিছু জিনিস ভেবেছে তার জন্য ওর প্রেসার হাই হয়েছে, যার জন্য এই কন্ডিশন ওর আর কি হয়েছে, না হলে ওর তো স্মুথলি প্রেগনেন্সি ছিল, ওর তো কিছু হবার ছিল না। ঠিক। তো যাই হোক, মানে আসলে তারপরে তোমার মধ্যে বোধহয় এই যে তুমি মা হতে চলেছো হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ তোমার যে বিটার শৈশব, হুম তোমার হুম বাবা মার হুম কাছে যে মানে কি বলবো, তাদের কাছ থেকে যে এই যে কিছু না পাওয়া, দিনের হুম পর দিন হুম অবহেলিত হওয়া, হুম 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 হয়তো কোথাও গিয়ে না এগুলো আমাদের মেন্টালি এফেক্ট করে না, হ্যাঁ হ্যাঁ সবকিছুই হ্যাঁ ছোট ছোট। হ্যাঁ হয়তো তুমি ইভেন হয়তো এখনো খুব হচ্ছে, প্রগাঢ় ভাবে এখনো হয়, ভেবেছো যে আমি এখনো আমার হয়। সন্তানকে সঠিকভাবে লালন পালন না করতে পারবো পারবো তো। তো, হ্যাঁ হুম হ্যাঁ। হুম তো সেটা তারপরে আমি যখন, আমার যখন হলো, তখন আমি যখন আইসিইউ এ ভর্তি, তখন আমার হাজবেন্ড তো বলছে আমার তো সব গেছে, আমার ছেলে যাবে, বউ যাবে, আমার তো সবকিছুই যাবে, হুম আমার তো সবকিছুই চলে যাবে। খেতে খেতে ডাইনিং এ বলছে, ভাড়া বাড়িতে বলেছে, এটা আমি পরে শুনেছি আমার হাজবেন্ডের কাছ থেকে। হুম তো আমার বাবা মার দুজনে খাচ্ছে, হুম বাবা কিছু বলে না, মা হুম না ওরা দুজনে খাচ্ছে, আর আমার হাজবেন্ড কিন্তু খায়নি। আমার হাজবেন্ড তো বলছে ভাত দোকানে না গেলে আমি মুখে জল পর্যন্ত দেবো না। হুম আর হুম আমার বাবা মা কিন্তু খাচ্ছে, আমার রান্নার লোক রান্না করে গেছে, আমার শ্বশুর শাশুড়ি সব বসে আছে, ওরা কিন্তু খাচ্ছে। হ্যাঁ, হুম তখন হুম আমার মা বলে উঠেছে, আমার হাজবেন্ডের কাছে পরে এটা শোনা, যে আমি বলছে ওকে নিয়ে তো আপনারা ব্যবসা করেছেন, আর দিয়ে ভুগতে হচ্ছে আমাকে। তো আমার হাজবেন্ড কিন্তু দুটো কথা আমার মাকে শুনিয়েছি তখন, যে এখন দেখতে এসছেন যে মেয়ে মারা গেল কি না। দেখ, তোমার দিয়ে হাজবেন্ড তখন, তবু একটু কাজের কাজটা হ্যাঁ, করেছেন। আমার হাজবেন্ড কিন্তু শুনিয়েছে মানে তখন ওই আমার যখন মা। ওনারা বসে খাচ্ছেন আর তোমার হ্যাঁ এদিকে 72 ঘন্টার হ্যাঁ মানে 72 ঘন্টা টাইম ম্যাপ দিয়ে দিয়েছে, দিয়েছে হ্যাঁ ডক্টর, হ্যাঁ হ্যাঁ। সেই সময় তো বলেছে হুম, যে আপনারা সারা জীবন হ্যাঁ মেয়েকে নিয়ে খেতে, ব্যবসা হ্যাঁ করেছেন। তখন তো হুম তখন কিন্তু খাচ্ছে, আর আমার বাবা কোনো কথা বলেনি, তখন কিন্তু খাচ্ছে আমার বাবা। আর মা খেতে খেতে বলেছে, তাহলে আমাদের কি থাকতো, ওকে নিয়ে যদি না, ওকে যদি নাই দিয়ে দিতাম, তাহলে আমরা কি করতাম, আমরা কি বসে বসে আঙুল চুষতাম, আমাদের তাহলে ওকে দিয়েছে বলে এই ল্যাভিসলি চলতে পারছি, নাহলে চলতেও পারতাম না। মা কিন্তু এই কথাটা স্বীকার যাক, উনি করেছে স্বীকার সামনে। করেছেন তাহলে। হ্যাঁ মা তবু কিন্তু এই কত কথাটা সাদা বলেছে। মনে কাদা নেই, উনি হ্যাঁ, অন্তত এইটুকু আমি স্বীকার আমি কি করেছেন। ল্যাভিসলি না, চলতাম, আমি কি খুব ল্যাভিসলি ভালো। চলতে পারতাম। বলছে সেই হ্যাঁ, তো। তাহলে তাহলে ভালো, আপনি মন অফ ঠিকই তো। দেখতে এসছেন, ভালো করেছেন। হ্যাঁ, করে ও ঠিকই তো। আবার হসপিটালের দিকে বেরিয়ে গেছে, এটা হুম। হয়েছে। যাক, এই জন্য আমি তারপরে দাদার কাছে মানে দাদাকে অ্যাপ্রিসিয়েট করি যে অন্তত কেউ তো মানে ভেতর থেকে কথাগুলো অনেকক্ষণ অস্ফুটে আমারও আসছিল, কিন্তু সেগুলো তো আর বলতে না, পারছিলাম না। আমার আমার যাক, উনি যে হাজবেন্ড আমার হাজবেন্ড বলেছেন অনেকবারই মুখের বলেছে। ওপর, এটাও অনেক। মানে তারপরে হুম তারপরে যখনই আমাদের দরকার হয় না, তখনই আমার মা বাবা ঠিক আমাদের কাছে চলে আসে। তারপরে ছোট বোনের বিয়ে ঠিক করে, তারপরে আমার আমার তো বেঁচে ফিরে এলাম হুম আস্তে আস্তে। হুম তারপরে কলকাতায় একটা ভালো ফ্ল্যাট আমি কিনলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা মানে হুম মানে তখন আমি কিনিনি, তখন আমি মানে বুক করেছি, ঠিক আছে। হুম বুক করাতে ওদের প্রচন্ড গায়ে কষ্ট, আর তারপরে মানে প্রচন্ড ইয়ে হচ্ছে, তারপর আমার ছোট বোনের বিয়ে ঠিক হলো, হুম ঠিক আছে। হুম এবার তারপরে বলতে যে, তারপরে ছোট বোনের বিয়ে না, তার তার মাঝে এই মিসক্যারেজের পর না আমার প্রেগনেন্সিও এসেছিল। হুম 2014 সালে আমার একটা মেয়েও হয়েছে, তারপরে আমার ছোট বোনের বিয়ে, ঠিক আছে। আচ্ছা, মানে তো তোমার মেয়েটি সুস্থ আছে তো? হ্যাঁ, আমার মেয়ে ঠিক আছে, মানে আমার মেয়ে মেয়ে আছে, ভালো মানে আছে। তারপর তোমার আবার বেবি এসে গেছে। হ্যাঁ, আমার বেবি গুড। হয়েছে। হুম আমার হুম বেবি হওয়ার পর হুম আমরা কলকাতা, আমার হাজবেন্ডের আবার ওই প্রাইভেট সার্ভিস ছিল না, আমার হাজবেন্ড আবার একটা গভর্নমেন্ট সার্ভিসও ভেরি গুড, করেছে, ভেরি গুড। হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিস হুম পেয়েছে। হুম আবার পাশে আমার নামে একটা ব্যবসাও স্টার্ট করেছে, ঠিক বাহ আছে, বাহ। একটা মানে বিজনেস স্টার্ট তোমরা করেছে। আস্তে 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 নিজেদেরকে গ্রো করলে, নিজে গ্রো করছে, হ্যাঁ। সাইমালটেনিয়াসলি পুরো তোমরা একদম তারপরে ভালোভাবে তারপরে সেটেলড। কিন্তু আমার মা বাবা আবার, তোরা তো ওই ফ্ল্যাট কিনলি, ও ওখানে মানে ফ্ল্যাট আবার যখন দেখছে মেয়ে এত গ্রো গ্রো করছে, করছে, তখন হ্যাঁ, আবার তাদের তোরা তো লালসা আবার জেগে ওখানে উঠেছে। ফ্ল্যাট কিনছিস, তখন হুম আবার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে। হুম ছোট হুম বোনের বিয়ে ঠিক হয়েছে। আবার তো কোনো বাবা ধান্দা। আবার দুঃখ কানতে চলে এসেছে যে ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে কিন্তু জমি বিক্রি করেছে কিন্তু টাকা পাওয়া যাচ্ছে না, তাহলে বাজার কি করে করব।
তো সঙ্গে সঙ্গে আমার বর আবার 3 লাখ টাকা চেক দিল, 3 লাখ টাকা দিয়ে কেন বাজার দিলে? করতে মানে গেল। তোমরাই বা এত উদার কেন? আমি তো বুঝতে পারছি না। আমি তো না, এত লোকজনকে বোনের সাজেস্ট করতাম বোনের না। বোনের বিয়েটা কমপ্লিট হচ্ছে না, আর আমি সব থেকে মানে বেশি, কারণ আমি দেখছি যে মা বাবা কাঁদছে, মা বাবার কষ্ট হচ্ছে, বোনের বিয়ে হবে তুমি না। আচ্ছা বড্ড বেশি নরম মাটি, ওই সত্যি জন্য নরম। ওরা এরকম দিনের পর তারপরে দিন তারপরে দিয়ে আমি আসে। নরম মাটি বলেই এরকম। তারপরে বোনের বিয়ের আগে পয়সাটা দিয়েও দিয়েছিল, ঠিক আছে, পয়সাটা ফেরত দিয়ে দিয়েছিল, পয়সাটা ফেরত দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তারপরে আমার বোনের বিয়ে, তারপরে কিন্তু আমার বোনের বিয়ে হবে, কিন্তু বোনের বিয়েতে আমার বর কিছু বলতে পারবে না, ওরা সবকিছু, ওদের মেজো জামাই সবকিছু বলবে। আমার বর তো বাইরের লোক, তো মেজো জামাই সবকিছু আচ্ছা, মানে বলবে। বুঝে গেছি পরিস্থিতিটা হচ্ছে যে তোমরা শুধু টাকাটাই দিলে, বাকি এবার ওপিনিয়ন দেওয়ার ব্যাপারে কোথায় কি হবে না হবে, একটা বিয়ের পুরো যে তত্ত্বাবধান করা সবকিছুতে অন্য জামাইরা ইনভলভ। তখন আর তোমার বরের কোনো অ্যাক্টিভিটি নেই, কিন্তু টাকার বেলায় তখন তোমরা। বুঝেছি। এবার রিসেপশনে মানে কি, কাউকে হয়তো আমি বলেছি যে আমার বর এত পরিশ্রম করছে, ছোট বাচ্চা, আমার তখন বাচ্চা কোলে, ছোট বাচ্চা নিয়ে, কাউকে হয়তো এই কথাটা আমি বলেছি, মেজো জামাই তখন ছিল না, কারো মুখ দিয়ে, হয়তো আমার মার মুখ দিয়েই শুনেছে যে মেজো জামাইকে হয়তো আমি অপমান করেছি। তো মেজো জামাই সঙ্গে সঙ্গে বললো যে ওরা যদি যায় তাহলে আমি কিন্তু রিসেপশনে যাব না। সেটা মা আমাকে বললো যে তোরা যদি যাস তাহলে কিন্তু রিসেপশনে আমার মেজো জামাই যাবে না, তাহলে তোদের যাওয়ার দরকার নেই, তোরা বাড়ি চলে যা। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তখন বাবা, অবজেকশন, মানে রিসেপশনে আমি অবজেকশন। ভাবতেও পারছি না যে এইরকমও, কি বলবো, মানে কি তখন কোনো ভাষা প্রয়োগ করাটাও ঠিক নয়। তখন যাই আমাদের হোক। রিসেপশনে অবজেকশন হলো, রিসেপশনে অবজেকশন, আমরা চলে এলাম, ঠিক আছে। আমাদের অথচ মানে বিয়ের মানে টাকা ইনভেস্টমেন্টটাও আমরাই তোমাদেরই দিয়েছি। ছিল। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি গয়নাও দিয়েছি, একটা একটা গয়নাও দিয়েছি। তারপরে 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 মা বাবা আমার কাছে আবার, আমার বাড়িতে আবার, আমি আবার তারপর একটা ফ্ল্যাট কিনি, ঠিক আছে, অন্য তারপরে জায়গায়। এবার বাবা মা পেয়েছো তুমি, মানে হ্যাঁ, আমি তারপরে জানি শোনো, কতজনের তারপরে পাপ বাবা মা করলে আমাকে কি, এরকম বাবা মা বাবা মা কতটা, আমি পাওয়া পাপ যায়। করেছিলাম, আমি পাপ করেছি, তাই তো কর্মফল ভোগ করছি। এই কি তো তুমি নির্ঘাত কিছু তো করেছো, নইলে কেউ সত্যি এইরকম পাপ করেছি, করতে পারে? এরকম বাবা মা ও বাবা, এরকম হতে পারে? আমি তো শুনছি, মানে সারপ্রাইজিং লাগছে আমার পুরো তারপরে ব্যাপারটা। তারপরে আমাকে বলছে, তারপরে আমি আর একটা ফ্ল্যাট কিনি। তখন দেখলো তো ওর তো প্রচুর পয়সা, আর আমাদের বছরে না 2-3 বার ঘুরতে যাওয়া লেগেই থাকে। তো ওরা বললো যে ওর তো প্রচুর এখন পয়সা হয়ে গেছে, ওদের কাছ থেকে পয়সা কি করে পাওয়া যায়, মানে ওই টাকা নিয়েও লাভ হচ্ছে না, ঠিক হ্যাঁ, আছে। মানে এবার আরো কিছু এবার তোমাদের কাছ থেকে নেওয়া আবার আরো তার। কাছে হ্যাঁ। নিতে নিতে হবে। হ্যাঁ। তো আমার বাড়িতে আবার বাবা মা মানে হলো, ঠিক আছে। তো বাবা মা এলো, বাবা মা আসার পর আমাদের তারপরে ক্ষমা টমা চাইলো, বোনের বাড়ি থেকে ক্ষমা টমা চেয়ে নিল যে আমাকে ক্ষমা করে দে, আমাদের ভুল হয়ে গেছে। তারপরে মেজো বোনের বড় ক্ষমা চাইলো, কারণ মেজো বোনের বড় বুঝতে পেরেছিল আরো টাকা হাতানো ওদের কাছ থেকে বাকি আছে। মেজো বোনের বড় তখন ক্ষমা চাইলো যে ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তারপর বড় করে একটা বিবাহ বার্ষিকী করলো, সেটাতে আমি তখন আর যাইনি, খাবার টাবার পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। যাই হোক, যা হলো হলো, ঠিক আছে। তারপরে আবার মেজো বোনের বড় আসতে লাগলো আমার ফ্ল্যাটে। তারপরে সব সব ওরা ঠিকঠাক চলতে লাগলো, যাই হোক, চলার পর হঠাৎ করে বাবা মা বলছে দেখ, জেঠিমা তো পেনশনটা পায়, কিন্তু তুই জেঠিমাকে বল না পেনশনটা আমাদেরকে দিয়ে দিতে, আমাদের কাছেই তো থাকছে, পেনশনটা আমাদেরকে দিয়ে দেবে, আর আমরাই সংসার চালাবো, সবই করব, পেনশন নিয়ে আর কি করবে, বয়স তো হচ্ছে। জেঠিমার এখন 78 বছর বয়স। আমি বললাম যে আমার কথা মতো তো হবে তোমার না। বাবারও তো নেই নেই করে তো বয়স তো হয়ে গেছে, মানুষের তো বয়সকালে একটু শুরু হয়। লোক কি করে দেবে? আপনার এত লোক এই বয়সে কি আর তো দুদিন পরে উনি নিজে থাকবেন এই কিনা তার টাকাগুলো ঠিক নেই। এই টাকাগুলো নিচ্ছে আর মেজো জামাইকে দিচ্ছে মিউচুয়াল ফান্ড করতে, মানে আরে সব বাবা। মিউচুয়াল ফান্ডে টাকা খাটাচ্ছে মেজো জামাই। দিয়ে তারপরে আমি বললাম যে দেখো এটা তোমাদের ব্যাপার। বলছে না, জেঠিমা বলেছে ইন্দু বললে তবেই হবে, কারণ ইন্দু তো আমাকে লাস্টে করবে। ঠিক আছে। তারপরে আমি জেঠিমাকে বললাম, জেঠিমাকে বলার পর জেঠিমা বলছে দেবো, দেখ ভাব ভালো করে। হ্যাঁ, মানে করো তোমার তো, যাই করো। জেঠিমাকে দেখো, আমি হয়তো বলছি, মানে যে কথাটা শুরুতে আমার মনে হয়েছিল যে উনি হয়তো ঠিক নিজের মায়ের ফিলটা দিতে পারেননি, কিন্তু উনি কিন্তু তোমাকে ভীষণ মানে ভালোবাসেন, এটা কিন্তু হ্যাঁ, অস্বীকার করে উনি ভালোবাসে, আমাকে তোমাকে খুবই হয়তো ভালোবাসে। প্রথমের দিকে না হলেও হয়তো তার যখন বয়সটা ছিল তখন, বাট না এখন দেখো, কিন্তু উনি আমাকে তো মেন্টালি, ডিপেন্ড করে, আমাকে হ্যাঁ, ডিপেন্ড না করলে তো পুরোপুরি হবে না। তোমার আমাকে উপর তো ডিপেন্ডেন্ট, ওর কাছে কে আছে এক্স্যাক্টলি। বলো, ওর হুম কাছে তো কেউ হুম। নেই, আমাকে তো কেউ ডিপেন্ড নেই। করে। এবং তো যদি কাউকে তারপরে আন্তরিকভাবে ভালোবাসে সেটা কিন্তু তো তোমাকেই তারপরে আমি বাসবে। বললাম যে মা, তুমি এক কাজ করো, তুমি ওদেরকে
পেনশন দেখো, ওদের কাছেই তো তোমাকে আলটিমেট থাকতে হবে, অশান্তি করে লাভ নেই, ওরা তো খুব অশান্তি করছে। আর সব সময় আমাকে বলতো, এই তোর মাকে এখানে দিয়ে গিয়েছিস, এরকম ভাবে খাচ্ছে, এরকম ভাবে থাকছে, এই করছে ওই করছে করে নানান রকম কথা আমাকে বলতো। আর আমি তো দেখো ওর ব্যাপারে কোনো খারাপ কথাও তো আমি শুনতে পারবো না। তাই বললাম ঠিক আছে তুমি পেনশনটা দিয়ে দাও মা, তোমার যা দরকার হবে আমি এখান থেকে কিনে পাঠাবো। তো আমি মাকে সব কিনে দিতাম, এখান থেকে সব কিনে পাঠিয়ে দিতাম। তারপরে পেনশনটাও নিয়ে নিল, ঠিক আছে। তারপরে আমার কাছে আর একদিন এলো বাবা মা, দি বললো দেখ আমি দোতলা তো বাড়ি করেছি শহরে, তাহলে বাড়িটা তো ঠিক করতে হবে, ঠিকঠাক করতে হবে, কিছু টাকা পেলে ভালো হতো, কিছু টাকা পাওয়া যাবে তোর কাছে? তো আমি বললাম দেখো আমার কাছে তো খুব একটা টাকা বেশি পাওয়া যাবে না, ঠিক আছে কিছু টাকা দিচ্ছি আমি। তো আমি 20,000 টাকা মতো দিলাম, দেখো 20,000 টাকায় যা হয় করো। 20,000 টাকা দিলাম। তারপরে না দিন দিন খাই বাড়তেই লাগলো আমার বাবা মার। এরপর কি করতে লাগলো, মানে অত আলটিমেটলি যেটা দাঁড়ালো যে যখন বুঝতে পারলো যে আস্তে আস্তে তোমরা সবাই মিলে সুন্দরভাবে গ্রো করছো, তোমার হ্যাঁ, মানে তোমাদের একটা খুব ভালো কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এসছে, এবার উনি এবার প্রতিদিন খাই, হ্যাঁ প্রতিনিয়ত হ্যাঁ ট্রাই হ্যাঁ, করতে শুরু করলেন আস্তে যে কি আস্তে করে আস্তে তোমার আস্তে কাছ থেকে হ্যাঁ। আর পয়সা এটা করিয়ে এটা নেওয়া এটা যায়। পুরো পুরো সবাই, এটা আমার বোনরা জামাইরা সবাই মানে খাই বাড়তে লাগলো আস্তে আস্তে, ঠিক আছে হুম, সববার আস্তে হুম, আস্তে খাই বাড়তে লাগলো। কিন্তু তারা দেওয়ার বেলা কিছু দেয় না। মানে দেখো একটা বাড়িতে এলে যে হাতে একটা চকলেট নিয়ে আসতে হয়, একটা বাচ্চা আছে সেটাও তার ধ্যান ধারণা থাকে না। একটা অটোতে এসছে, অটোটা নিচে দাঁড় করে রেখেছে যে তোর টাকাটা আমাকে দিতে হবে, এমন। বুঝলাম। তারপর আমি আস্তে 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 বুঝতে পারলাম, অনেক বোঝা হলো, অনেক বুঝতে তুমি পারলাম, অনেক ফাইনালি কি বুঝলাম ওদের নিজেকে। সঙ্গে পুরো একদম সম্পর্ক হ্যাঁ বিচ্ছিন্ন একদম করেছো, নাকি একদম এখনো পর্যন্ত তুমি না ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে একদম যাচ্ছ সেইটা ইমোশনালি একটু বলো। ব্ল্যাকমেল না, আমি ফাইনালি ওদের সঙ্গে একদম পুরো ডিট্যাচড হয়েছি। ওরাও আমার সঙ্গে এখনো এখনো চাইলে তো এখনো ওরা আমাকে আরো চুষে নেবে। কিন্তু যেটা হয়েছে যে আমার মেজ বোনের বর আমার জেঠিমাকে বলেছে যে তুমি দুটোর মধ্যে, ও জেঠিমার কাছ থেকে তো সবকিছুই নিয়ে নিয়েছে, হুম, তো তুমি দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করবে, হয় তুমি ওদের কাছে চলে যাবে, না হয় তুমি আমাদের কাছে থাকবে, না তুমি এখানে থাকলে ওর সঙ্গে কথা বলতে পারবে না, ওকে ফোন করতে পারবে না। তো কি ওকে ফোন করতে অবস্থা! পারবে না। তো জেঠিমা বলেছে আমি তো তোমাদেরকেই এদেরকেই সবকিছু দিয়ে দিয়েছি, ওকে তো কিচ্ছু দিইনি, তাহলে আমি ওর কাছে কেন যাব, আমি তোমাদের এখানেই থাকবো, আমার যা হবে হোক ওকে এখানেই থাকবো। তো জেঠিমা লুকিয়ে লুকিয়ে আমাকে একদিন ফোন করেছিল, এই রিসেন্টলি আমাকে সেদিন ফোন করলো। তো বললো জেঠিমার একটা সোনার হার ছিল, সোনার হারটা আমার ছোট বোনের বাড়িতে ব্যাগের মধ্যে রেখে দিয়ে এসছিল, ব্যাগের মধ্যে রেখে দিয়ে ব্যাগটা ভিতরে রেখেছিল, দিয়ে ব্যাগটা জামা কাপড় উপরে রেখে দিয়ে চলে এসেছিল, দিয়ে বাবাকে বলেছিল বাসে করে ব্যাগটা নিয়ে আসিস। বাবা মা মানে আমার নিজের জেঠিমা টোটো করে চলে এসেছিল, দিয়ে বাবা আনতে গিয়ে বাবা বলেছে সোনার হারটা চুরি হয়ে গেছে জেঠিমার। তো মা বলছে আমার সোনার হারটা কি করে চুরি হলো আমি জানি না, ব্যাগের মধ্যে ছিল, ব্যাগ তো যেমনকার সেরকম, হারটা নেই। আমি বললাম, বাদ দাও, তোমার হার যা হয়েছে হয়েছে, কিন্তু তুমি আমার সঙ্গে আর ফোন করো না, ওরা যখন চাইছে না। আর যদি আচ্ছা, হয় তাহলে মানে তুমি একবারে আমার কাছে আলটিমেটলি চলে যেটা এসো। দাঁড়ালো যে ওরা যখন আস্তে আস্তে তোমাকে ডিমান্ড বাড়াচ্ছিল সেই সময় তুমি বুঝতে পেরে শেষ পর্যন্ত তুমি আস্তে আস্তে নিজে স্ট্রিক্ট হও এবং ওদের সাথে হ্যাঁ ধীরে ধীরে সম্পর্ক আমি বিচ্ছেদ ওদেরকে করতে ওদেরকে থাকো। অত পয়সা হুম। সবসময় তো দিতে পারা যাবে এবার না, ওরা যখন সবসময় দেখলো যে পয়সা দিতে পারা আর যাবে না। তোমার কাছ থেকে খুব একটা সুবিধে করা যাচ্ছে না, তুমি না। এবার আস্তে আস্তে নিজেকে শক্ত করে নিচ্ছ, হুম তখন দেখলো যখন আর কোপানো যাচ্ছে না মাটিটা, তখন পুরো হুম নিজেরাও এখন টোটালি আলাদা হয়ে গেছে। এবার একমাত্র জেঠিমা মানে যিনি তোমার হ্যাঁ, প্রতি একটুখানি কনসার্ন ছিলেন, মানে তার আর জন্য জেঠিমাকে এখন কি ব্ল্যাকমেল করে স্টার্ট তোমার থেকে করেছে। আইসোলেট করা যায় সেই জন্য এই পন্থা যে হ্যাঁ হ্যাঁ তাদের সাথে হ্যাঁ মানে মানে তাদের সাথে থাকতে গেলে যোগাযোগ রাখতে গেলে তোমার সাথে তাকে সম্পূর্ণভাবে ডিটাচ থাকতে হ্যাঁ হবে, এই তো। হ্যাঁ হুম। হ্যাঁ এবং তার এই মানে এই ব্যাপার। মুহূর্তে তোমার বাপের বাড়ি বলতে কিছু নেই। না বাপের বাড়ি বলতে কিছু নেই। আর আমার আরো যারা জেঠিমারা তো মারা গেছে, জেঠু মারা গেছে, সব দাদারা আছে, দাদারাও আমার বাবাদের সঙ্গে কথা বলে না, কারণ তাদের জমি জায়গাও বাবা অন্যভাবে বাবা আর বাবার জামাইরা হরপ করে নিয়েছে, তার জন্য তারাও আরে কথা বলে না। বাবা, এই বাবা লোকটাকে তো প্রণাম বেনামে করা দরকার। বেনামে জমি নিয়ে তার জামাই শুদ্ধ, তার জামাই মেজ জামাই সমেত হরপ করে নিয়েছে, তার জন্য আমার দাদাদের সঙ্গেও আমার দাদা, আমার জেঠতো দিদি, আরো যারা দুই ভাই আছে বাবাদের, তাদের বংশে তারা
কথা বলে না, কারণ যে তাদের তোমার একটা তাদের ভালো জমি জায়গা হয়েছে, ভাগ করে তোমার নিয়েছে। বাবার একটা প্রাণের দোসর জুটেছে কিন্তু এই মেজো হ্যাঁ জামাই, হ্যাঁ মানে এই হ্যাঁ জগাই মাদাইটা ভালো মিলেছে কিন্তু, যাই বল। মানে যদি উনাকে সত্যি না পেতো এই বুড়ো বয়সে, উনারা তো বারবার অন্তত আর চাটতে পারতো না, উনি একটু দমে যেতেন। উনি যে এখনো চালিয়ে যাচ্ছেন, এটার জন্য মেজো মানে জামাইয়ের একটা তাদের অবশ্যই তাদের হচ্ছে কৃতিত্ব ওয়ান আছে। পয়সা ফাদার মাদার, ওয়ান পয়সা ফাদার মাদার। তার জন্য আমার দুই দাদা আছে জেঠতো, আর আমার এক তরফের দুই দাদা আছে আর এক তরফের এক দিদি আছে। দুই এক দিদি এক বোন আছে এক তরফের। হুম। তো ওরাও কথাবার্তা বলে না, কারণ ওদের জমি জায়গাও বেনামে হড়প করে নিয়েছে বলে ওরা কথাবার্তা বলে না, কারণ ওরাও বলেছে যে আমাদেরও তো জমি জায়গা হড়প করে নিয়েছে তার থেকে অনেক কিছু উল্টোপাল্টা করে। শেখার আছে। তার জন্য ওরাও কথাবার্তা হুম। বলে না, শুধু ওরা আমার সঙ্গে আবার কথাবার্তা বলে, কারণ ওরা জানে আমার ব্যাপারটা সমেত। আর আমার মা বাবার সঙ্গে ওরাও কথাবার্তা বলে না, আমার বৌদিরাও কথাবার্তা বলে না। আর আমার মাসির তরফের, আমার মামার বাড়ির তরফের সব বাবা মার সঙ্গে যুক্ত বলে আমি তাদের সঙ্গেও কথাবার্তা বলি না। মানে বুঝে গেছি, মানে ওদের সাথে যারা এখনো পর্যন্ত টাচ নেই, যারা রিলেটিভস, ওদের মতন পুরো একদম সেপারেট, তোমরা আমার যারা পিসি আছে, পুরো পিসির সেপারেট। ছেলেরা আছে, পিসির ছেলেরাও কথাবার্তা বলে না, কারণ ছোট পিসির একটু জমি আমার জেঠু ছোট পিসিকে দিয়েছিল, সেটাও আমার বাবা নিয়ে নিয়েছে। তার জন্য ছোট পিসিও বাবার সঙ্গে কথা বলে না, ছোট পিসি আবার আমার সঙ্গে কথা বলে। তো উনি এত জমি নিয়ে করবেনটা কি? ও মানে কি বিক্রি করবেন করছে আর উনি? জমি বিক্রি করছে আর পয়সা রোজগার করছে। কি করবেন এত পয়সা দিয়ে পিসির উনি ছেলে মেয়ে করবেনটা কি? কেউ কথা বলে না, কেউ কথা বলে না। মানে বাবার তরফের যারা আছে, বাবার তরফের কেউ বাবার সঙ্গে কথা বলে না, ঘোরে বেড়ান, কেউ খান, কথা বলে না। জীবনটাকে এনজয় করেন, না শুধু পয়সার ওই তো জামাই, প্রভুদের পয়সাই মেয়ে করেন? জামাই, মেয়ে জামাই, শুধু দুই মেয়ে আর দুই জামাই ছাড়া উনি আর কিছু জানেন না। বাবা সমেত জীবনটা দুজনেই। উপভোগও যখন করেন না, তাহলে আর পয়সাটা এত ওই করে করে কি বেড়াতেও হলো? যায় দুই মেয়ে জামাইকে নিয়ে, আচ্ছা, যাই হোক, বেড়াতেও যায় দুই মেয়ে বেশ বুঝে জামাইকে নিয়ে। গেছি। তোমার মানে আমার কিছু বলার নেই, একটা অদ্ভুত থেকে অদ্ভুত লাইফ হিস্ট্রি আমি শুনলাম। সত্যি হ্যাঁ কথা বলতে আমি সত্যি ভীষণ ভীষণ ভাবে সমব্যথিত তোমার শৈশবটা জন্য। মানে আমি চাই না যে কোনো সন্তান এই রকম মারাত্মক একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে যাক। হ্যাঁ, আবারও বলবো, লিসনার্সদের জন্য বলবো যে আমরা তো অনেক সময় অনেক ক্ষেত্রে খুব ছোট ছোট কারণে বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলি। তো যদি করে থেকেছি, তার জন্য আমরা সত্যি তাদের কাছে আজকে একবার গিয়ে ক্ষমা প্রার্থী হই। সত্যি একদম। আমরা হয়তো মানে ভগবান আমাদের ভীষণ ভালোবাসে বলে বোধহয় এইরকম সুন্দর মা বাবা দিয়েছে, এত কেয়ারিং প্রোটেক্টিভ মা বাবা দিয়েছে। আর অনেকেরই কিন্তু কপালে এটা থাকে না। সো উই আর লাকি এনাফ টু হ্যাভ দেম। তো তাদেরকে যতটা পারবো ভালোবাসবো। আর চাহিদা তো একেবারেই নয়, কোনো ডিম্যান্ড নয় তাদের কাছে, কারণ আমার মনে হয়েছে যে আমার বাবাকে আমি ছোট থেকে দেখেছি, মানে বাবার বেস্টটা দিয়ে বাবা আমাকে যতটা পারবে অ্যাফোর্ড করতে ততটা করার চেষ্টা করেছে। হ্যাঁ, তো আমরা অনেক সময় ওভার ডিম্যান্ডিং হয়ে যাই। সো এই জিনিসগুলোর জন্য অবশ্যই যদি আমরা করে থাকি তাহলে ইমিডিয়েট সেটা আমরা বন্ধ করব। আর না, যদি আমরা না করি তাহলে অবশ্যই তাদের কাছে আমরা গ্রেটফুল থাকবো। এনিওয়েজ, তুমি এখন কেমন আছো বলো? এখন ভালো আছি, এখন একটা খুব প্রোটেক্টিভ হাজবেন্ড পেয়েছি, ভেরি একটা গুড। খুব ভালো মেয়ে পেয়েছি, যাতে মেয়ে আমার বাবা মার তরফ থেকে, কারোর তরফ থেকে কোনো এক্সপেকটেশন রাখে না। আর একটা জানে তোমার বন্ধু জানে হয়ে গেছে বলো, একটু যে বড় হয়ে। হ্যাঁ, হুম। জানে যে সে তার মামার বাড়িটা ওই রকমই। সুতরাং হ্যাঁ, আমার ওদেরও যখনই তার অনেকটাই বোধগম্যতা দাদু থাকে। দিদা হ্যাঁ। যখন পয়সা নিতে আসতো আগে আগে, তখন সে জানতো যে দাদু দিদা চকলেট আনে না, দাদু দিদা পয়সা নিতে আসে। সে জানতো যে দাদু দিদা চকলেট আনে না, দাদু দিদা জামা কাপড় আনে না, দাদু দিদা পয়সা নিতে আসে। তো সে কোনো এক্সপেকটেশন রাখে না। কিন্তু সে তার পিসিদেরকে পেয়েছে খুব ভালো, জেঠু জেম্মা পেয়েছে খুব ভালো, আর সব থেকে তার বাবা প্রচন্ড এই তো, প্রোটেক্টিভ, যাতে প্রচন্ড ভগবান খুবই যেমন ভালো। একটা দরজা হয়তো যদি বন্ধও রাখেন, আর একটা দরজা কিন্তু খোলা থাকেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হয়তো তোমার আমি একটা খুব খারাপ সময় একটা কেটেছে। সময় আমার হাজবেন্ড সেটাই বলে যে তুমি তো 19 বছর ওদিকে কাটিয়েছো, খুব বাজে সময় খুব কাটিয়েছো, বাজে কিন্তু সময়, তুমি তো কিন্তু তুমি বেশি সময় চাই সব কিন্তু কিছু দেখো দিয়েছি। সুন্দর কাটাবে। হ্যাঁ, জানো, তো অনেক আমি মেয়ের তো তুমি কিন্তু সব দিয়েছি। উল্টোটাও হয় না রে। হ্যাঁ দেখো, অনেক মেয়ের এমনও হয় যে হয়তো বাবা মার কাছে একদম সেই ভীষণ প্যাম্পার ছিল, তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সে হয়তো আরো অনেক বেশি সাফার করেছে, এবং সেটা হ্যাঁ, কিন্তু ফেজটা অনেকটা বেশি। তো তুমি লাকি এনাফ যে একদম তোমার খারাপ সময়টা বরং তাড়াতাড়ি কেটে গেছে। যা হোক করে, একদমই যাই তাই। হোক, তখনও তোমার অতটা বুদ্ধিও ছিল না, অতটা তখন ম্যাচিওরিটিও ছিল না, যাই হোক সেই সময়টা চলে গেছে। এখন হলে হয়তো আরো বেশি কষ্ট পেতে। তো এখন হ্যাঁ তুমি হ্যাঁ, ভালো আছো, এবং তুমি এখন সাবধানে ভালো আমাদের থাকো, হাজবেন্ড অনেক পরিবারকে নিয়ে প্যাম্পার ভীষণ করে, সুস্থ অনেক থাকো। করে, অনেক মানে অনেক সত্যি অনেক
আমার টাচউড হাজবেন্ড আমাকে খুব ভালো বলেছে, তোমার থাকো। জেঠিমা যদি কোনোদিন আসে, আমি কি তোমার জেঠিমাকে ফেরাবো না, তোমার জেঠিমা আমার কাছেই থাকবে, কোনোদিন যদি আসে। না কোনোদিন সুস্থ-সবল হলে আমার মনে হয় একটা জানো তো ওই মানুষটাও ভালো নেই। ওরা কি ওকে ভালো রেখেছে? যদি একটা কখনো যদি সম্ভব হয় তুমি একটা জেঠিমাকে যদি নিয়ে চলে বলে, এসো তোমার কাছে। হ্যাঁ একটা যদি বলে, আমি সঙ্গে সঙ্গে তোমার জেঠিমাকে নিয়ে নিয়ে চলে আসবো, এসো আমার একদম। কাছে থাকবে, অবশ্যই আমার তোমার কাছে কাছেই থাকবে, আমার থাকা কোনো উচিত টাকা ওনার। পয়সার দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই আমার টাকা পয়সার। ওরা হুম, তো নিয়ে নিয়েছে জানে, বা আমার কোনো দরকার নেই, টাকা পয়সা নেই ওরা, তাই কোনো তো। দরকার নেই আমার টাকা পয়সার, একটা টাকা পয়সার আমার দরকার নেই, কারণ আমার ওই মধ্যে থাকুক। মানুষটাকে ওরা যে কতটা ভালো রেখেছে এরকম দমকে আমি জানি না। মানে অতটা ধমক টমক দিয়ে এর সাথে কথা বলা যাবে ওর সাথে যাবে না এইসব করে নিশ্চয়ই উনি খুব ভালো নেই। হ্যাঁ, আর রীতিমতো আমার ছোট বোন তো আমার নাম্বারটাই ব্লক করে দিয়েছিল জেঠিমার কাছ থেকে, বাহ, মানে ফোন থেকে, মানে আমার ফোনও ঢুকবে না, ওর ফোনও আসবে না, মানে জেঠিমা অন্য ফোন থেকে, মানে মানে এমন সব অবতার আর কি, নানান রকমের করে রেখে দিয়েছে ফোন, মানে জেঠিমা তো আগেকার যুগের মানুষ, জেঠিমা তো এত হ্যাঁ বুঝে না, বুঝতে পারে না সেই। এমন অবস্থা বেশ, সব করে রেখে তোমার দিয়েছে। সাথে কথা বলে দিদি ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমার সঙ্গেও কথা এবং বলে আমার খুব ভালো তুমি লাগলো। খুব সুন্দর করে উপস্থাপনও করেছো সেটাও বলবো। কেননা সত্যি কথা বলতে কি, যদি তুমি ভালো করে না জিনিসগুলো এক্সপ্লেন করতে পারতে তাহলে হয়তো আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছে তারাও অতটা ভালো করে বুঝতে পারতো না। কিন্তু আশা করি থ্যাংক সবারও ইউ, খুব ভালো লাগবে। এবং থ্যাংক ইউ, প্রত্যেকেই প্লিজ কমেন্ট থ্যাংক ইউ। করো, আমাকে যারা শুনবে তারা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কি মানে অনুভূতিটা কি হলো আলটিমেটলি এই হ্যাঁ, মা বিভৎসতাটা বাবার প্রতি শোনার পরে। সত্যি, হ্যাঁ, এবং আবারও বললাম যে যদি মা বাবার কাছে কোনোদিন কোনো সময় জোরে কথাও বলে থাকো তার জন্য একটা বার গিয়ে জড়িয়ে ধরে সরিটা বলে দিও। কারণ আমার আমার এখন নিজের ইচ্ছা করছে আমার মাকে জড়িয়ে ধরে ভীষণ আদর করতে এবং এটা বলতে যে সত্যি ইউ আর দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। বিকজ আমি ভাবতেও পারি না যে মা নামক শব্দটার মধ্যেও এতটা নৃশংসতা থাকতে পারে। আর এছাড়াও বলবো যে নিশ্চয়ই শুধু দিদি নয়, তোমরা অনেকেই আছো বা আমাদের সমাজটাকে আমরা কতটা জানি, আমরা নিশ্চয়ই অনেকেই অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সকলে প্রাণ খুলে কথা বলবো এবং নিজেদের সমস্তটা উজাড় করে শেয়ার করব। কাঁদতে হলে কাঁদবো, হাসতে হলে হাসবো, সব কিছুর জন্য এই প্ল্যাটফর্মটা। তোমরা নিশ্চয়ই এমন অনেকেই এখন শুনছো যাদের ইচ্ছা করছে যে আমার কথাগুলো তাহলে শেয়ার করি। তার জন্য 8240840618 নম্বরে অবশ্যই তোমরা শ্রেয়াদির সাথে যোগাযোগ করো এবং আমি তোমাদের সাথে একটা কল টাইম ফিক্স করে নেব। আমাদের কথা হবে এবং তোমরা নিজেদেরকে শেয়ার করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।